এইভাবে পপুলার ছিলাম বা এখনো আছি, আমি এটাকে ক্লেম করি এই অর্থেই যে আমি স্টুডেন্টের এই খোঁজ খবরগুলো নিয়েছি, যে আমি তাদের বার্থডে গুলো লিখে রেখেছি যখন প্রথম ক্লাস হয়, এবং তাকে উইশ করার চেষ্টা করেছি যে হ্যাপি বার্থডে জাহিদ, তোমার আজকে আর এই সুন্দর সকালে তোমার বার্থডের কথা মনে করে আমার কাছে খুব ভালো লাগছে, এবং তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, আমরা হোল ক্লাস তোমাকে উইশ করি। এই যে ব্যাপারটা, সে হয়তো তার জীবনে একটা গ্রামের একটা ছেলে হয়তো এখানে এসছে রংপুর থেকে, তার এই সবাই মিলে উইশ, ইউনিভার্সিটি একজন শিক্ষকের উইশ, এই জিনিসটা তাকে নিশ্চিতভাবে একটা অন্য রকমের সেফ, অন্য রকমের বিলঙ্গিং, অন্য ধরনের রেসিপ্রোসিটি, অন্য ধরনের রিলেশনশিপ নেটওয়ার্কিং বিলঙ্গিং তৈরি করে। এই বিষয়টা আমরা সোসাইটিতে যত বেশি আমরা তৈরি করতে শিখবো, আমরা যত বেশি এটাকে ক্রিয়েট করতে শিখবো, আমাদের সোশ্যাল ক্যাপিটালটা তত বেশি মজবুত হবে, ভালো হবে। দুই পক্ষ থেকেই আসলে এই বিষয়টা ঘটতে হবে। পার্টিসিপেশন, আমি বলি এটাকে রিয়েল পার্টিসিপেশন, নট অনলি পার্টিসিপেশন। আমার পিএইচডি থিসিস আমি লিখছি যে the participation is not the formal participation. A woman is coming to Grameen Bank taking loan, but she is not using by her father, using by her husband or brother. It is not the participation to UNICEF or participation to BRAC or participation to Grameen Bank. পার্টিসিপেশন হতে হবে ফুল পার্টিসিপেশন, যেখানে তুমি নিজেকে পার্টিসিপেট করবে, নিজে সেটাতে অংশগ্রহণ করবে, এবং পার্টিসিপেশন যত বাড়বে। আমি একটা মেয়ে মানে গত পরশুদিন আমাকে ফোন করেছিল, সে আমাদের ইভিনিং ব্যাচে পড়ে। আহ, সে অনেকে আমাকে ফোন দেয়, সে ফোন দিয়ে যে আমাকে কথা বললো যে মেয়েটাকে আমি ক্লাসে দেখেছিলাম যে কোনো কথা বলে না, বাট শি ওয়াজ নট ম্যাচিউরড এনাফ। আমার কাছে মনে হয় যে সে ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এ হয়তো পড়ছে, বাট এমনিতে পড়ার কথা না। তার কোয়ালিটি এন্ড ওভারঅল অ্যাপ্রোচটা আমার কাছে, আমাদের ইভিনিং এর ব্যাপারে সবসময় একটা ইয়ে থাকে যে দে আর নট ম্যাচিউরড এনাফ, বাট নট অল, সাম। এখন সে কথা বলে কারণ সে অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে যুক্ত। সে কসমেটিক বিজনেস করে, সে বুটিকের বিজনেস করে, সেটা হয়তো আমার কাছ থেকে এক্সপায়ারেশন পেয়েছিল আমার ক্লাস থেকে। তো ওইটা করে, এবং সে অনেকগুলো একটা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ। তারপরে সে অনেক এবং সে যা বললো অনেক ক্লেম করলো, এবং সারপ্রাইজিংলি শি ওয়াজ ইন টক শো। ওই ওই সপ্তাহে সে একটা টক শোতে ছিল টিভিতে। তাহলে এই মেয়েটা নিজেকে ডেভেলপ করেছে বিকজ অফ দিস সোশ্যাল ক্যাপিটাল, সে ইউটিলাইজ করেছে। এই ঢাকা শহরে সে নতুন এসেছে পটুয়াখালী থেকে, এবং সে অনেক কিছুর সাথে মিশে গেছে। এই অপরচুনিটিটা হয়তো পটুয়াখালী থাকলে সে পেত না। But each participation in different sector, different group, different channel, in different sectors, in different event, that gives a sense. Use সেটাকে সে নিতে পারে, ইউজ করতে পারে। সিটিজেন পাওয়ার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের দেশে সিটিজেন পাওয়ার শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত না, কিন্তু সিটিজেন পাওয়ারের একটা ব্যাপার আছে। তুমি যদি চিলড্রেন হও, ইউ হ্যাভ দ্য প্রায়োরিটি অফ চিলড্রেন, ইউনিসেফ সেজ চাইল্ড ফার্স্ট। তো এটা হচ্ছে তোমার সিটিজেন পাওয়ার। ইয়েট তোমার বলছে যে মোস্টলি স্ট্রেংথ ইউনো সেগমেন্ট অফ পপুলেশন খুবই বেশি তারা ফোর্স করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে, এটা তার একটা সিটিজেন পাওয়ার। আমরা সিনিয়র সিটিজেনকে বলি যে উই রেসপেক্ট ইউ বিকজ ইউ আর দ্য হার্ট, ইউ আর জাস্ট কন্ট্রিবিউটেড আ লট ফর ইউর ফ্যামিলি। এটাকে আমরা তাদেরকে কিছু পাওয়ার বলি। আর নর্মালি সিটিজেন পাওয়ার আমরা যেটা জিনিসটা বলি যে ইউ ট্রাই টু ক্রিয়েট পাওয়ার এমন দ্য পিপল, তুমি তাদেরকে কনসাস করবে, অ্যাওয়ার করবে। আর যদি তোমার সিটিজেন পাওয়ার তোমার ভিতর ঘটে থাকে, তুমি তখন নেটওয়ার্কিং তৈরি করবা, তোমার কনফিডেন্সটা তোমার মধ্যে থাকবে, তোমার রেসপেক্ট যদি থাকে ওই ওই লেভেলে, এবং তোমার মধ্যে যদি নলেজ থাকে, দেন ইউ ক্যান মেক সোশ্যাল ক্যাপিটাল, সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা ব্রিজিং বনবিন। তো এটা করবা কখন? যখন তোমার মধ্যে এই সিটিজেন পাওয়ারটা অলরেডি ইমপ্রুভ করে যাবে। ভ্যালুস লেড লিভিং, আমরা বলেছিলাম যে ভ্যালু ড্রাইভেন, আমরা রিলেশনশিপে বিশ্বাস করি, আমরা কালচারটাকে বেশি প্রায়োরিটি দিই। এবং এখানে অনেক ডাইভার্সিটি আছে, যে ডাইভার্সিটিতে কালচারটা ডিফার করে। আমি গত সপ্তাহে ইউকে তে আমার একটা প্রেজেন্টেশন ছিল, একটা লেকচার ছিল, সেখানে আমরা দেখিয়েছিলাম
আমি ডিকলোনাইজড ইন ডাইভার্সিটি ইন ইউকে সোসাইটি, সেখানে ডিকলোনাইজ মানে সকলের অংশগ্রহণ কিরকম থাকতে পারে, যেটা ভ্যালু ড্রাইভেন। মানে বিভিন্ন দেশের মানুষ আসে, তাদের নিডস গুলো আলাদা, তাদেরকে বোঝা এবং তাদের সেই অনুযায়ী একটা সিলেবাস তৈরি করে। ইট ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং ওয়ার্ক। আমাদের দেশে তো খুব সোজা, আমরা হয়তো বা আমাদের কিছু উপজাতি আছে আর এমনিতে ডাইভার্সিটি ইন এ সেন্স, হ্যাঁ রিচ পুর আছে, গ্রাম শহর আছে, কিন্তু ওদের ডাইভার্সিটিটা টোটালি আলাদা। তোমাদের বিইউপি তে ফরেন স্টুডেন্টস নাই, ওখানে হয়তো বা 180টা কান্ট্রি থেকে একটা ফরেন স্টুডেন্টস এসে গেছে। সুতরাং তাদের ওভারঅল খাবার একটা, তারা হয়তো একটা আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটির একটা হল, ফিশ দিলে সবাই খাচ্ছে, বড়জোর গরুর মাংসটা খাচ্ছে না, বিকল্প তুমি হয়তোবা চিকেন রাখতে পারতেছো, সে দ্যাটস এনাফ। ওইখানে তো মানুষের ইয়ে ওয়েস্ট ইন্ডিজ যেখানে আসতেছে তারা রাইস খায় না, তাদের হচ্ছে ব্যানানা এক ধরনের তাদের ফাস্ট ফুড। মাই গড, বাংলাদেশ থেকে গিয়েছে ডাল ভাত না হলে চলে না, আবার একজন এসছে অস্ট্রেলিয়া থেকে, তার এই ধরনের পিজা না হলে চলে না। সো ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ দ্য ক্যান্টিন, হাউ মেনি টাইপস অফ ফুড ইউ ক্যান মেক ইট অ্যাভেলেবল, ইটস ভেরি ডিফিকাল্ট ইন ডাইভার্সিটিতে। সেইখানে আমাদের দেশে স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলছি, আমাদের মানে সোশ্যাল ক্যাপিটালটা মোর লেস ডাইভার্স, ওইসব দেশে অনেক ডাইভার্সিটি, এবং সেখানে ভ্যালু ড্রিভেন সোশ্যাল ক্যাপিটালকে আমরা তৈরি করার চেষ্টা করি। যত বেশি ভ্যালু ড্রিভেন করব, তত বেশি সোশ্যাল ক্যাপিটাল গুলো এনরিচ হবে, মানুষের পার্টিসিপেশনটা তত বেশি হবে। তো এগুলো হচ্ছে দ্য সোর্সেস অফ সোশ্যাল ক্যাপিটাল। আমরা একটু কুইক করতে হবে। সোশ্যাল ক্যাপিটালের কিছু বেসিক এলিমেন্টস আছে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, সোর্সটাও ইম্পর্টেন্ট, আবার দ্য বেসিক এলিমেন্ট অফ সোশ্যাল ক্যাপিটাল ইম্পর্টেন্ট। আমরা বেসিক ক্যাপিটাল গুলো কয়েকটা জায়গায় এলিমেন্টস গুলো দেখতে পারি। সোশ্যাল ক্যাপিটাল একটা হেলথে দেখতে পারি, একটা ইকুয়ালিটিতে দেখতে পারি, একটা ক্রাইমে দেখতে পারি, একটা ফ্রিডমে দেখতে পারি, একটা স্যাটিসফ্যাকশনে দেখতে পারি। ইট ইজ just an example, but health, equality, crime, freedom and satisfaction are not the elements actually, কিন্তু we just give the examples যেখানে সোশ্যাল ক্যাপিটাল গুলো ক্রিয়েট হতে পারে। যদি তুমি এটা ডাইভার্স হতে পারে, তোমার স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্ট সোসাইটি হতে পারে, নানান কিছু হতে পারে। সো আমরা যদি হেলথে দেখি, আমাদের যে হেলথ সেক্টর আছে, হেলথ সেক্টরের উপর প্রচুর রিসার্চ আছে। রিসার্চ গুলোকে আমি একটু তোকে কিন্তু একটাতে শো করবো যে হেলথ অ্যান্ড সোশ্যাল ক্যাপিটালের উপর খুব বেশি কাজ হয়েছে। যেমন তুমি ডক্টরস এর কাছে যাবা, তোমার সোশ্যাল ট্রাস্টটা কতটুকু আছে, যে ডক্টর ঠিক মতো টাইমে আসবে, পেশেন্ট ঠিক মতো টাইমে আসবে। এখানে কিন্তু অনেক গন্ডগোল আছে আমাদের দেশে। বিদেশে 5 মিনিটস লেট করলে তোমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আমাদের এখানে সব রোগীদের ডাকে 5টায়, তারা 11টা পর্যন্ত বসে থেকে দেখায়, বাংলাদেশের মানুষ কিছু বলে না। বাট বিদেশে সম্ভব না, তোমাকে 5 মিনিটস এর ডিফারেন্সটা বড় জোর রাখতে পারে, এবং ডক্টরকে ওইভাবে মেনটেন করতে হবে টাইমটা। এনিওয়ে, হেলথে যদি আমরা দেখি, হেলথ কেয়ার অ্যাভেলেবিলিটি, চাইল্ড মর্টালিটি, ফ্যামিলি প্ল্যানিং, এইগুলো হচ্ছে জাস্ট, আই এম জাস্ট গিভিং an example, নো এক্সাম্পল দিচ্ছি যে এইগুলোতে হতে পারে এরকম, যে হেলথ কেয়ার অ্যাভেলেবিলিটিতে কি হতে পারে, চাইল্ড মর্টালিটি, ফ্যামিলি প্ল্যানিং এর। যেমন আমি বলছি যে চাইল্ড মর্টালিটি যদি খুব বেশি হাই হয়, সেখানে কিন্তু সোশ্যাল ক্যাপিটালের বিষয়টা খুব ইম্পর্টেন্টলি দেখি যে, যেমন গ্লোবালি একটা রিসার্চ ছিল, নিউজিল্যান্ড সেখানে ফার্স্ট ছিল, ফিনল্যান্ড নিউজিল্যান্ড সমানভাবে, সেখানে দেখানো হয়েছে যে একটা দেশের যদি চাইল্ড গুলো বেশি বেঁচে থাকে, তাহলে সেই দেশের হেলথ কেয়ার সিস্টেমের উপর মানুষের ট্রাস্ট বেশি। মানে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা চাইল্ড বাঁচা মানে সেখানে তার নিউট্রিশন ফ্যাসিলিটিস, অ্যাওয়ারনেস, মাদার্স চাইল্ড কেয়ার সিস্টেমটা, তারপরে বার্থ সিস্টেমটা অনেক বেশি ভালো। মানে আমি হয়তো অতটা খুব বেশি বুঝাইলে হয়তো তুমি ওই জায়গাটা বুঝতে পারবে না, কিন্তু ব্যাপারটা এরকম আর কি। ফ্যামিলি প্ল্যানিং এর প্রতি আমাদের দেশের মানুষের কতটা ট্রাস্ট আছে, যে এটা ফ্যামিলি প্ল্যানিং নিচ্ছে না। আমার রিসার্চ এর পরপর দুটো ন্যাশনাল রিসার্চ করলাম, হেলথ মিনিস্ট্রি আমাকে দিয়ে করালো, ওরা অনেক বড় রিসার্চ, অনেক টাকার প্রজেক্ট। তো সেখানে আমরা দেখলাম যে বা নিয়ারলি 47% পিপল দে আর আউট অফ ফ্যামিলি প্ল্যানিং কাভারেজ। এবং who are those people who are living in a pocket, poverty pocket, either in a slum area
or in some of the diverse location, for example, in Chorland and Hilly Land and also the coastal belt, এই সমস্ত জায়গায় টি গার্ডেন এদের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক 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 কম, বিকজ ওই যে সিটিজেন অ্যাওয়ারনেস পাওয়ার নেই তাদের মধ্যে, পার্টিসিপেশনটা নেই, ওই লেভেলগুলোতে অনেক ঘাটতি আছে। আমরা যদি ইকুয়ালিটির ক্ষেত্রে দেখি, ইনকাম ইকুয়ালিটি, এটা তো আমাদের এখানে তো আমি বলবো সোশ্যাল ট্রাস্টের অবস্থা খুব খারাপ। ইকুয়ালিটি যদি খুব থাকতো তাহলে গভর্নমেন্টের প্রতি বা ডিফারেন্ট মিনিস্ট্রির প্রতি আমাদের আশ্বস্ত বিশ্বাস বোধটা বাড়তো। যেমন আমি বলছি যে ইনকাম ইনইকুয়ালিটি বাংলাদেশে এত বেশি যে 87 জন লোকের হাতে বাংলাদেশের প্রায় 30% উপরে সম্পদ। 95% people are enjoying only 5% resources and 5% people are enjoying 95% resources। এখানে ইনইকুয়ালিটি অনেক বেশি, অনেক বেশি থাকার কারণে কিন্তু ইকুয়ালিটি প্রশ্নতে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এ অনেক ঘাটতি আছে। রিসোর্স ইকুয়ালিটি এটা যদি থাকতো, যে ল্যান্ড সিস্টেমটা যদি তুমি দেখো বাংলাদেশের ফ্ল্যাট সিস্টেমটা দেখো, কারো কারো নামে নাকি 20টা 25টা 40টা 42টা করে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। হাউ? ইংল্যান্ডের মতো জায়গা তুমি সেকেন্ড বাড়ি করতে পারবে, করতে গেলে তোমার জাস্টিফিকেশন লাগবে, তোমার ছেলের বয়স 18 বছর দেখাইতে হবে, এছাড়া তুমি দ্বিতীয় বাড়ি কিনতে পারবে না। কারণ হাউজিং ইকুয়ালিটি, তুমি যদি একাই টাকা থাকলে সব বাড়ি কিনে ফেলো, মানুষজন কি করবে? বাংলাদেশে ঢাকা শহর তো তাই। ঢাকা শহরে, if you look in capital city Dhaka, the people who have a lots of money, they are enjoying what they are enjoying। ওদের কতজনকে ধরা পড়ছে না, তাদের ড্রাইভার ধরা পড়ছে হেলথ মিনিস্ট্রি, তার নাকি 20 25টা 30টা বাড়ি, তার নাকি বিদেশে বাড়ি। সে বিদেশ চিনলো কবে এই ড্রাইভারটা? চিন্তা করো। ইনইকুয়ালিটির পরিমাণটা এত এত বেশি। আমার ইনইকুয়ালিটি ম্যাপ আছে, কারণ ইনইকুয়ালিটির উপর, সোশ্যাল ইনইকুয়ালিটির উপর আমার বেসিক কাজ, ওই হয়তো বা এখন দেখাতে পাচ্ছি না। তুমি একটা ম্যাপ দিলে সারা পৃথিবীর ইনইকুয়ালিটি সিস্টেম গুলো দেখতে পারবা, এবং একটা ভিডিও ম্যাপ, ওই যে ম্যাপে আমি দেখিয়েছি লাস্ট 50 ইয়ার্স এ ইনইকুয়ালিটি সিস্টেমটা 2020 পর্যন্ত আছে, সেখানে কিভাবে বাড়ছে, ম্যাপগুলোর কালার কিভাবে চেঞ্জ হচ্ছে, তো এটা আছে। আমরা যদি ক্রাইমের ক্ষেত্রে যদি থেফট বেশি থাকে, তুমি বাজারে গেছো, তোমার সোশ্যাল ক্যাপিটালটা খুব কম, এই জায়গাগুলোতে সোশ্যাল ক্যাপিটালের সোর্স গুলোতে অনেক থেফট বেশি। এখানে তোমার, আমার ওয়াইফ যেমন কিছুদিন আগে নিউ মার্কেটে গেছে, ও সবচেয়ে পছন্দের ব্যাগটা পিছন নিচ থেকে কেটে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করছে, মানে সে নিতে পারেনি, বাট এটা কেটে ফেলছে। এত মানুষের মধ্যে সে কিভাবে নাইফ দিয়ে এটা কাটে? আমি গাউসিয়াতে গিয়েছিলাম একবার, আমার পকেটের মধ্যে মানি ব্যাগ ছিল, সেটা চুরি করেছে ওর মধ্যে। যত মানুষ বাসের মধ্যে মানুষ ভিড় করে, ওখানে অনেক বেশি চুরি হয়। তো চুরির এই থেফটটা থাকলে তুমি রাস্তাঘাটে বের হবে না, কারণ সোশ্যাল ক্যাপিটালটা অনেক ভেরি ফিউ আমাদের সিস্টেমে, সোসাইটিতে, কারণ তোমার ওই বিশ্বাসটা নেই, চুরি হয়ে যাবে। ভায়োলেন্ট ক্রাইম তো আমাদের দেশে প্রচুর আছে, প্রিজন পপুলেশন আমাদের দেশে প্রচুর আছে, তাতে কি আমাদের ক্রাইম সেক্টরে আমাদের কি আছে? সোশ্যাল জাস্টিসটা আছে? লিগ্যাল প্রোটেকশনটা আছে? নাই। তারপরে ফ্রিডমের ক্ষেত্রে, প্রেস ফ্রিডমে কতটুকু আছে আমাদের, সেটার উপরে অনেক কাজ আছে সোশ্যাল ক্যাপিটালে, যে প্রেস ফ্রিডমের কতটুকু পায়। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, ইন এ ট্রু সেন্স আই এম লেকচারিং, ইউ মে রেকর্ডিং সাম পিপল, I don't know, but still we are thinking that it is recording, but I don't care, it is open secret that the press freedom, আমি নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে আমি অনেক বেশি লেস ফ্রিডম ফিল করি, আমি অনেক কথাই বলতে পারি না। বাট ইউনিভার্সিটির জায়গাটা এমন হওয়ার কথা ছিল যে ওপেনলি আমি অনেক কিছু বলতে পারবো, শিখতে পারবো, আমি অনেক এক্সাম্পল দিতে পারবো হোয়াট ইজ রিয়েলিটি। কারণ ইউনিভার্সিটি স্টেজে এসে ইউনিভার্সিটি টিচারের মেইন কাজ, ইউ ট্রাই টু ফাইন্ড আউট ইউর ওন এক্সপেরিয়েন্স এন্ড এক্সাম্পলস from your own research field to the students to share that what's happening. We find out what is the theory and what is the practice gap. এটা ঢাকা ইউনিভার্সিটিতে আগে ছিল, বাট এখন এটা নাই। তুমি অনেক কিছুই করতে পারবা না, তোমার ভয়েসটাকে ইউজ করতে পারবা না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি প্রেস
ফ্রিডম বলতে পারি, প্রেস ফ্রিডম, বাংলাদেশের প্রেস ফ্রিডম গুলো তো সেল হয়ে গেছে পুরোটাই। মানে ঠিক পারফেক্ট মেসেজ, পারফেক্ট নিউজটা ওই অর্থে কি আসছে। হিউম্যান রাইটস এর ক্ষেত্রেও আমরা ওই রকম দেখতে পাই না, বিশেষ করে চাইল্ড প্রোটেকশনের উপর আমি এখন একটা কাজের সাথে যুক্ত ইউনিসেফের। তো সেখানে আমরা প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে একটা কাজ শেষ করলাম চাইল্ড ম্যারেজের উপরে, সেটা ভোলাতে। সেখানেও আমরা দেখেছি যে আমাদের ওই লেভেলে চরম পরিমাণ হিউম্যান রাইটস এর ডেফিসিয়েন্সি আছে। বাবা মা জোর করে তার বাচ্চাকে বিয়ে দিয়ে দিচ্ছে একটা ছেলের সাথে, অনেক বয়স্ক ছেলের সাথে। বা এটা কতটাই ইনহিউম্যান, সে ক্লাস 7-8 পড়ছে, তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা বিয়ে শব্দটার সাথে বিয়ের যে অনেক প্র্যাকটিস আছে এবং অনেকগুলো অ্যাওয়ার্ড আছে সে সম্পর্কে, তার মধ্যে এজের ডেফিসিয়েন্সির কারণে, ল্যাকের কারণে বা লোর কারণে সে হয়তো বুঝতে পারবে না। সাংঘাতিক একটা ভুল করছে এবং এই ভুলের মধ্যে আমরা পড়ে গেছি। ভায়োলেন্ট কনফ্লিক্টের ক্ষেত্রে আছে, স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আছে, ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস। যদি আমি জিজ্ঞাসা করি এখন তোমাকে, তুমি কতটুকু ভালো আছো, হ্যাঁ বলছো স্যার ভালো আছি, কিন্তু অনেক দিক দিয়ে খারাপ আছো। ভালো বলাটা আমাদের অভ্যাস। একজন কৃষককে আমি প্রশ্ন করেছি যে সে হয়তো বা তার প্লেটে কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছে, এরপর বলছি চাচা কেমন আছেন, বলছি, খুব ভালো রেখেছেন আমাকে। এটা আমাদের অভ্যাস, কিন্তু সে কাঁচামরিচ দিয়ে তা ভাত খাওয়ার কথা না যে কৃষক সবগুলো ফসল ফলাচ্ছে। হ্যাঁ, সে চাল, ভালো চাল, সে মিনিকেট চাল, অনেক ধরনের চাল উৎপাদন করে মানুষজন কাছে সেল করতেছে। সে অনেক ভালো থাকার কথা, কিন্তু তার, সে অনেক তরকারি প্রোডাক্ট করছে, কিন্তু তার যখন সে খাচ্ছে সেখানে তার তরকারি নেই। সে অনেক মাছ উৎপাদন করতেছে, কিন্তু তার প্লেটে মাছ নেই। সে অনেক দুধ উৎপাদন করতেছে, তার কারণে হয়তো অ্যাওয়ারনেস এর অভাবের কারণেও নাই, বা অন্য অর্থনৈতিক কারণে সেটা সেল করে তাকে ভাতটাই কিনতে হয়, এরকমের অবস্থা আছে। ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস এর ক্ষেত্রে অনেকগুলো রিসার্চ আছে সোশ্যাল ট্রাস্ট এবং সোশ্যাল ক্যাপিটালের উপর, যে তুমি কতটুকু হ্যাপি এটার উপর বেস করে আমরা সোশ্যাল ক্যাপিটাল গুলোকে চেষ্টা করি। সুইসাইড রেট, এটা যদি স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে দেখো, পৃথিবীতে কিন্তু বেড়ে যাচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইডাল কান্ট্রি হচ্ছে কোরিয়া। বাংলাদেশেও অনেক সুইসাইড রেটটা বেড়ে যাচ্ছে। এটার অনেক কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের মধ্যে সোশ্যাল ক্যাপিটালের অভাব, তাদের মধ্যে হিউম্যান রিলেশনশিপটা অনেক ঘাটতি হয়েছে, লোনলিনেস ফিল করেছে, স্ট্রেস ফিল করেছে। বিশেষ করে এইগুলো কিন্তু বিশেষ করে শহর এলাকার মানুষের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি। সে যদি অনেক মানুষের সাথে মিশতো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারতো বিষয়টা, তাহলে হয়তো বা এটা অনেকটা কমে যেত। পাবলিক সার্ভিস স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আমাদের সরকারি যে সেবাগুলো আছে, সেবার উপর আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কতটুকু, এটা তো তোমরা নিজেরাই জানো, বুঝো। তো সেটা দিয়েও আমরা অনেক সময় মেজার করি। তো সো এখানে কতগুলো, আই জাস্ট গিভ ইউ, ইউ ক্যান মেক এ লর্ডস। মানে সোশ্যাল ক্যাপিটাল অ্যাজ এ রিসার্চ হিসাবে অনেক অনেক ভালো। সরি, আমি চা খাচ্ছি, সরি। সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটালের এই জায়গাগুলোতে রিসার্চের জন্য তোমাদের মধ্যে নতুন এক্সপ্লোর হতে পারে, অনেক আইডিয়া গুলো হতে পারে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে, আমি যদি প্রশ্ন করি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ভেরি গুড। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এটাও এলিমেন্টস অফ সোশ্যাল ক্যাপিটাল, ওই একই বিষয়টা আমি এখানে দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য। এখন এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গাতে আমি আসছি, যে সোশ্যাল নেটওয়ার্ক ট্রাস্ট রেসিপ্রোসিটি শেয়ার্ড নর্মস and obtain and maintain social license to operate. সোশ্যাল লাইসেন্স বলতে আমি বোঝাচ্ছি যে ওই যে সিটিজেন পাওয়ার, যে তুমি একটা সার্টিফিকেট পেলা বিইউপি থেকে, তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারবা কতটুকু। তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট পেলা, লয়ের একটা লাইসেন্স পেলা, ডক্টর একটা লাইসেন্স পেলা, তুমি কতটুকু চলতে পারবা এই সোসাইটিতে, নিজেকে খাপ খাওয়াতে পারবা। আমার অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি পড়ি না, গড়পড়তা রেজাল্ট করি স্যার, কারণ পড়া পড়েই যে রেজাল্ট ভালো হবে আর চাকরি পাবো তা তো না স্যার, আমি অন্য পথ আছে স্যার, আমি টাকা গোছাচ্ছি, আমি কাউকে ধরার চেষ্টা করছি চাকরি পাওয়ার জন্য। এই যে আমাদের মধ্যে
এক ধরনের হিউম্যান রিলেশনের মধ্যে নেপোটিজম এবং করাপশন ঢুকে গেছে। তো আগে এই কারণেই আমি ওই সেক্টরগুলোর পড়াচ্ছিলাম, যাতে করে ইউ ক্যান গেট এন আইডিয়া ফ্রম ইন্ডিভিজুয়াল লেভেল, স্যাটিসফ্যাকশন, ক্রাইম, হেলথ, এসব লেভেলগুলো সম্পর্কে। এটা বড় বড় সেক্টর আমাদের, এটা সম্পর্কে একটা আইডিয়া পাও। আমরা এখানে অ্যাবিলিটি টু সিকিউর অর অবটেইন অ্যাসেট অর রিসোর্সেস, নলেজ এন্ড এগুলো হচ্ছে সোশ্যাল ক্যাপিটালের ওভারঅল কম্পোজিশন। যে আমরা সোশ্যাল ক্যাপিটালের যে ডেফিনেশনটা দিই, এটারই একটা জিনিস, যে অ্যাবিলিটি টু সিকিউর অবটেইন অ্যাসেটস অর রিসোর্সেস, নলেজ অ্যান্ড ইনফরমেশন বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অথবা অর্গানাইজেশন অথবা কমিউনিটি। ইট ইজ বেনিফিটেড থ্রু সোশ্যাল নেটওয়ার্ক, ট্রাস্ট, শেয়ার্ড নর্ম অ্যান্ড লাইসেন্স টু অপারেট। এটাকে আমরা সোশ্যাল ক্যাপিটালের ডেফিনেশন বলেছি, এর আগেই বলেছি এই জিনিসটা। এগুলোকে আমরা কিভাবে মেজার করব? আমাদের কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট মেজারমেন্ট আছে সোশ্যাল ক্যাপিটালে, এবং সেইগুলো দিয়ে আমরা বেনিফিটটা অর্জন করতে চাই। মানে এই স্লাইডটা ইজ দ্য হার্ট অফ সোশ্যাল ক্যাপিটালের এই কনসেপ্টটা। যেমন আমরা সোশ্যাল নেটওয়ার্কস এ কিভাবে মেজার করতে চাই, যেমন নেটওয়ার্ক স্ট্রাকচারটা কেমন। যেমন আমি প্রথমে I can ask to a students that how many types of network you have. সে বললো যে I have a friendship, I have a family relationship is very good, my close friend relationship is good, I have a very good faith with my university, I have a good faith with my, তোমার যে লেভেলটা, তুমি যাদের সাথে চলো সেই পর্যন্ত যদি তুমি থাকো, তাহলে তোমার নেটওয়ার্কের স্ট্রাকচারটা কত। হাউ অফটেন ডু ইউ ইউজ ফেসবুক, হাউ অফটেন ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ, হাউ অফটেন ডু ইউ ইউজ জিমেইল, হাউ অফটেন ডু ইউ ইউজ লিঙ্কডইন। এই যে জিনিসগুলো আমি তাকে জিজ্ঞাসা করলেই আমি তার সোশ্যাল নেটওয়ার্কিং এর একটা মেজারমেন্ট তার পেয়ে যাই। তারপরে আমি ইউজ করলাম ইয়েস নো দিয়ে, হাউ ফ্রিকুয়েন্ট টু ইউজ, ভেরি অফটেন, অফটেন, এভারেজ, হাই, ভেরি হাই। আমরা কিন্তু এটা দিয়েও আমি মেজারমেন্টটা করে ফেলবো। রিলেশনশিপ, টাইজ অ্যান্ড কানেকশন। আমরা যদি প্রথমে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইয়োর রিলেশনশিপ, টাইজ অ্যান্ড কানেকশন, ও এভারেজ, সে বললো আছে কিছু মানুষ আছে, সামহাওয়াট, ইউ হ্যাভ সামহাওয়াট রিলেশনশিপ। তারপর আমি দিয়ে দিলাম সোর্স গুলো, যে আচ্ছা ফ্রেন্ড বলছো, হাউ অফটেন, ভেরি অফটেন, অফটেন, অ্যাভারেজ, হাই, ভেরি হাই। তাহলে ইউ ক্যান মেজার। এরকম করে আমরা সোশ্যাল কোহেশন, তুমি কি গ্রামে যাও, গ্রামের মানুষের সাথে কথা বলো, আচ্ছা তুমি তো স্কুল শেষ করেছি, স্কুলের সাথে তোমার এখন যোগাযোগ আছে, একে সোশ্যাল কোহেশন বলছে। যে তুমি যে সমাজে বসবাস করো, সেই সমাজের মানুষের বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয় সেখানে কি তুমি যাও, তুমি কি ম্যারেজ বিভিন্ন সেরিমনি পার্টিতে যাও, আর তুমি কি কোন রকমের কমিউনিটি অ্যারেঞ্জমেন্টে যাও, এরকমের কথা। ঠিক আছে, তুমি আমি কিন্তু এই মেজারমেন্ট পেতে পারি। ট্রাস্ট এবং রেসিপ্রোসিটি, এটা মোস্টলি ট্রাস্ট, সোশ্যাল ট্রাস্ট, রবার্ট পাটনাম বলছে is the heart, is the blood of social capital. সোশ্যাল ট্রাস্টের উপর আমি যে পেপারগুলো তোমাদের ওইখানে দিয়েছি, এর মধ্যে সোশ্যাল ট্রাস্টের উপর ব্যাপক লেখা আছে। সোশ্যাল ট্রাস্ট, এটা জেনারেলাইজড করতে হবে সোশ্যাল ট্রাস্টটাকে। সেই সোশ্যাল ট্রাস্টটা কি সাধারণ অবস্থায় সোশ্যাল ট্রাস্ট কিনা, যেমন আমি বলতেছি যে ইন জেনারেল বাংলাদেশের গভর্নমেন্টের উপর তোমার সোশ্যাল ট্রাস্ট কেমন, তোমার ফ্রেন্ডের ওভারঅল সোশ্যাল ট্রাস্ট কেমন, তোমার মেয়ে বন্ধুদের সোশ্যাল ট্রাস্ট কেমন, ছেলে বন্ধুদের সোশ্যাল ট্রাস্ট কেমন, তোমার হসপিটালের রেসিডেন্সির সাথে সোশ্যাল ট্রাস্ট কেমন, তুমি বাজারে যে জিনিসপত্র কিনো সেটা সোশ্যাল ট্রাস্ট কেমন, তুমি অ্যামাজন ইউজ করো বা তুমি ইউজ করো হচ্ছে কি তা কি যেন দারাজ ইউজ করো, সেখানে তোমার সোশ্যাল ট্রাস্ট কেমন।
ইন জেনারেলাইজড করতে চাও তুমি যদি, তাহলে করতে পারো গভর্নমেন্টের প্রতি সোশ্যাল ট্রাস্ট, ফাদার প্যারেন্ট, তোমার ফ্যামিলির প্রতি সোশ্যাল ট্রাস্ট কেমন, বিইউপির প্রতি সোশ্যাল ট্রাস্ট কেমন, টিচারদের সাথে তোমার সোশ্যাল ট্রাস্টটা কেমন। তারপরে আমরা এটাকে ইন্টারপার্সোনাল সোশ্যাল ট্রাস্ট বলি, যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা যখন তুমি করো একজনের সাথে অন্যজনের, সো ফার তুমি হয়তো বা 200 জনের সাথে তোমার কোনো রিলেশনশিপ হয়ে গেছে, ফাদার, মাদার, your sister, your relatives, your mama থেকে শুরু করে আস্তে আস্তে নামতে থাকো, দূরে যাইতে থাকো। তুমি হয়তো কোনো একটা জায়গায় তুমি বেড়াতে গিয়েছো, বেড়াতে যে ওইখানে তোমার একজনের সাথে পরিচয় হয়েছে, তার সাথে তোমার সোশ্যাল ট্রাস্ট, তোমার এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কেমন। তুমি কি তাকে মানে কোনো রিলেশনশিপটা হয় মনে রাখার মতো, কোনো রিলেশনশিপটা হয় যে কন্টিনিউ করে, কোনো রিলেশনশিপটা ব্রেক হয়ে যায়, এরকম আছে বিভিন্ন লেভেলে বেঁচে থাকো। এই রকমের একটা রিলেশনশিপে তোমার ট্রাস্ট কেমন। তারপরে আমরা বলতেছি যে ইনস্টিটিউশনাল, এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্টলি ইম্পর্টেন্ট, হাউ মেনি ইনস্টিটিউশনস ইউ আর ইনভলভ। তুমি বিইউপির সাথে ইনভলভ, তুমি ইউনিয়ন পরিষদের সাথে ইনভলভ, বিভিন্ন সময় কিন্তু তাদের কাছে যেতে হয়েছে, তোমার তোমার জন্ম নিবন্ধন করতে যেতে হয়েছে তোমার ওয়ার্ড কমিশনের কাছে বা সিটি কর্পোরেশনের কাছে, বা তোমার হচ্ছে ইউনিয়ন পরিষদ, এগুলো তো তোমার সাথে রিলেশনশিপ ঘটেছে, তোমার সাথে তুমি স্কুল ক্রস করেছো, তুমি ক্রস কলেজ। সো ইনস্টিটিউশন তুমি গেছো, ফ্যামিলি একটা বড় ইনস্টিটিউশন, তার থেকে তুমি বের হয়ে আছো এখনো এর সাথে। ম্যারেজ, তোমার যদি বিয়ে হয়ে থাকে, ম্যারেজ এই ইনস্টিটিউশনের সাথে তোমার পরিচয় ঘটেছে। তো এইগুলোর প্রতি তোমার সোশ্যাল ট্রাস্ট এবং রেসিপ্রোসিটি কেমন। মানে রেসিপ্রোসিটি মানে এটা একজনের সাথে অন্যজনের যে মিউচুয়াল বন্ডিং, এটা কেমন। তুমি মিউচুয়ালিটি, মানে রেসিপ্রোসিটি মানে হচ্ছে মিউচুয়ালিটি, তোমার মিউচুয়ালিটি কেমন। ওভারঅল যদি চিন্তা করো যে হোয়াট ইজ ইয়ার মিউচুয়ালিটি, যে হাউ ইউ ডু ফিল ইয়ার মিউচুয়ালিটি, তোমার কি হ্যাপি করে, তোমার কি পুলকিত করে কিনা, নানান ফর্মে আমরা কিন্তু এটা কিন্তু জানতে পারি। নর্মস হচ্ছে বুদ্ধ এবং কোলম্যান দুইজনই নর্মস এর কথা বলেছে, এবং আবার এসে রবার্ট পাটনামও নর্মস এর কথা বলেছে। যে নর্মস হচ্ছে, নর্মস অর্থ কি, ভ্যালুজ অর্থ হচ্ছে যে যেটা তোমার মাথার মধ্যে থাকে, নর্মস হচ্ছে প্র্যাকটিস করো। আমি তোমাকে খুব অল্প কথায় শিখিয়ে দিচ্ছি। ভ্যালুসটা হচ্ছে যেটাকে তোমাকে ফলো করতে হয়, আর নর্মসটা যখন তুমি এই কাজটা করতে যাবে তখন নর্মস হয়ে যাবে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ভ্যালুস এন্ড নর্মস, মানে তোমার প্র্যাকটিস লেভেলটা। যেমন তুমি বলতেছো বড়দের শ্রদ্ধা করা উচিত, বড়দের কতটুকু তুমি শ্রদ্ধা যখন করবা তখন এটা নর্মস হয়ে যাবে। মানে ভ্যালুস তোমার মাথায় থাকবে, নর্মসটা হচ্ছে প্র্যাকটিস করবে। তোমাকে বলা হচ্ছে যখন তুমি বিউপিতে ঢুকবা মোবাইল ফোনটা অফ রাখবা, এটা হচ্ছে তোমার ভ্যালুস, কিন্তু তুমি আসলেই মোবাইল ফোনটা অফ রাখো কিনা, এটা হচ্ছে নর্মস। So we always try to find out not only values, norms rather than norms. Norms are important কারণ এটা তুমি প্র্যাকটিস করছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে নর্মসটার মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন শেয়ার্ড নর্মস। তুমি যে নর্মস, যেমন আমি সবসময় আমি বলি যে এই নর্মসটা আমি শেয়ার করি স্টুডেন্টদের, যে স্টুডেন্ট ইজ দ্য হার্ট অফ এ টিচার, স্টুডেন্ট ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ এ টিচার, স্টুডেন্ট ইজ দ্য মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট অফ এ ইউনিভার্সিটি, এবং তাদের অনেক ফ্রিডম এবং তাদের অনেক ইচ্ছার প্রতিফলন ঘটবে। এটা ডাজন্ট মিন যে তারা রাজনীতি করে বেড়াবে, ভাঙচুর করে বেড়াবে, এই ননসেন্স পার্টি পলিটিক্স করে বেড়াবে, বিশ্বাস করুন। আমি তো বললামই তো, আমি আমার ধারণা আমি 100 ইউনিভার্সিটি বিভিন্ন সময় ভিজিট করেছি, আমি তার মধ্যে প্রায় 32টা ইউনিভার্সিটি সরাসরি পড়িয়েছি। আই নো আউট দেন আউটসাইড ইউনিভার্সিটি, আমি কখনো এরকম দেখিনি যে স্টুডেন্টরা পার্টি পলিটিক্স করে বেড়ায়। আই নেভার বিলিভ ইট। এটা তার কাজ না, তার কাজ এটা না। আমাদের দেশটা একটু অন্যরকম, আমাদের দেশে অনেক রকম জুলুম অত্যাচার চলে, সরকারি পক্ষ থেকে চলে, এগুলো হয়তো বা বিভিন্ন সময় আমাদের মধ্যে ঢুকে গেছে, একটা 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 প্র্যাকটিস, হয়তো সেটা ক্যারি অন করছে, আমরা এটা থেকে বের হতে পারছি না, এটার সাথে হয়তো অনেক রকমের অন্যান্য বিষয়গুলো জড়িত আছে। সো আমি বলছি যে শেয়ার্ড নর্মস, তুমি যতটা নর্মসটা যতক্ষণ না শেয়ার করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা কোনো
কার্যকারিতা হচ্ছে না। যে আমি অলওয়েজ টেলিং ইউ দ্যাট you never break any right of your classmate. Your classmate is the most valuable person, mostly regarding person in your life. You never hurt them. তোমার যে ক্লাসরুমের যে ক্লাসমেট সে হচ্ছে তোমার, এটা হচ্ছে ও এই অধিকারটা অর্জন করেছে। ওকে ডিস্টার্ব করবা না, ওর সাথে এমন কোনো রিলেশন ডেভেলপ করবা না যেগুলো ওকে হার্ট করে, ও চায় না এরকম। তাকে কোনো কিছুতে ফোর্স করবা না, তাকে নেগলেক্ট করবা না, ভেরি ইম্পর্টেন্ট। তাকে বুলিং করবা না। একজনের চেহারা খারাপ হয়তো নরমালি, কিন্তু তার ভিতর অন্যান্য অনেক কোয়ালিটি অনেক ভালো আছে। আমরা বলি এভরি হিউম্যান বিইং হ্যাজ মিনিমাম 1-2 ক্যাপাসিটি হুইচ ইজ মোস্টলি ভ্যালুয়েবল। সে গরিব মানুষের ছেলে মেয়ে বলে তাকে তাকে তাচ্ছ তুচ্ছল্য করতে পারো। সে ঢাকা শহরে প্রথম এসছে বলে তুমি তাকে নেগলেক্ট করতে পারো, যে তুমি অনেক কালচার জানো না, অনেক নর্মস বুঝো না। ইট ইজ নট হার অর হিজ ফল্ট। সে তোমার তোমার ক্লাসমেট, ইউ রিগার্ড হিম। হয়তো ভালো সম্পর্ক তার সাথে না হতে পারে, কিন্তু তাকে ডিপ্রাইভ করা যাবে না, তাকে বুলিং করা যাবে না, মানসিক ভাবে তাকে আঘাত করা যাবে না। ইভেন তোমার মনের মধ্যেও তার প্রতি খারাপ আচরণ রাখবে না। দে আর দ্য বেস্ট সোর্স অফ ফ্রেন্ড। সেই মানুষটাই হয়তো একটা জায়গায় এস্টাবলিশড হয়ে যাবে। আমার একটা সুবিধা যে আমি অনেক নেটওয়ার্ক করার সময় পাই না, ইট ইজ ডিফারেন্ট থিং। আমার কাজের ভলিউমটা বেশি, আমি সময় আসলেই পাই না, কিন্তু আমার সাথে লক্ষ মানুষের আহ, এই পরিচয় আছে সারা পৃথিবীর মানুষের সাথে, প্রত্যেকটা কান্ট্রির মানুষের সাথে। এটা আমি ভালোবাসি, আমি এটা হয়তো রক্ষা করতে পারি, কিন্তু তারা রক্ষা করে, বা আমি এমন একটা জায়গায় থাকি যে জায়গাগুলো থেকে এটা আমি মেনটেন করতে পারি খুব কুইকলি। মানে পৃথিবীর অনেক দেশের সাথে, যেমন ইয়েস্টারডে আমি রাশিয়ার 2টা টিচারের সাথে কথা বলেছি, এবং সবসময় বিভিন্ন মানুষের সাথে হয়তো কথা হচ্ছে। এই যে সকালবেলা অস্ট্রেলিয়ান টিচারের সাথে কথা হলো। সো ডিফারেন্ট লেভেলে গত গত পরশু দিন কথা হয়েছে ইউকের এডিনবার্গ ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে। তো আমি এই কথাগুলো বলছি কারণ আমি যে লেখার জগতে থাকি, বা এগুলোতে থাকি, এগুলো আমার দরকার। আমি এই এই শেয়ার্ড ভ্যালুস নর্মসটা আমি এটা প্র্যাকটিস করি। আমি তাদেরকে হাই হ্যালো করি, বা তারা আমাকে ভালোবাসে, পছন্দ করে। এই জায়গাটা আমি এনজয় করি। আমার এই জায়গাটা আমার প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, আমি নিজেকে স্ট্রেন করার জন্য এটা কিন্তু আমার অনেক 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 কাজে লাগে। আমার মনে হয় সকালে বেলা আমি 5 মিনিটস এর মধ্যে 4-5টা কান্ট্রির মানুষের সাথেই কথা বলে ফেললাম নানাভাবে। একজনকে হোয়াটসঅ্যাপ করলাম, একজনকে ফেসবুকে ঢুকলাম, একজনকে ফোন করলাম, আরেকজনকে হোয়াটসঅ্যাপ করলাম, আরেকজনকে ইমেল করলাম, বা জাস্ট তোমার ক্লাস নিতে নিতে আরেকজনকে ইমেল করলাম। ক্লাস নেওয়ার যা শুরুটার ওই সময়টা একটু ডিলে হচ্ছিলাম, একজনকে মেইল করছিলাম। সো এটা হচ্ছে শেয়ার্ড নর্মস, যে তুমি তোমার ব্যাপারটা শেয়ার করে ফেলতেছো। আমরা প্রেজেন্টেশনে করি, আমরা লেখালেখিতে করি শেয়ার্ড, আমরা কথায় করি, আমরা বিহেভিয়ারে করি, আমরা নানান কিছুতে করি। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা শেয়ার্ড নর্মসে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সোশ্যাল ক্যাপিটালে ট্রান্সফার হবে না। সিভিক নর্মস আছে যে তোমাকে মেনে চলতে হয়। বিওপি তে আসলে তোমাকে একটা জায়গায় তুমি মনে করতে পারো যে ইউ আর ইন এ ক্যাম্পাস, সো ইউ মাস্ট হ্যাভ টু মেইনটেইন সাম রুলস এন্ড রেগুলেশন। এটা তোমাকে মেইনটেইন করতে হয়, এটাকে আমরা সিভিক নর্মস বলি। আমাদের আমাদের দেশের সিভিক নর্মস হলে বড়দের সাথে দেখা হলে সালাম বিনিময় করি আমরা, কেমন আছেন জিজ্ঞাসা করি। বিদেশিরা হাই হ্যালো করে, হাউ আর ইউ, good afternoon, whatever it is. We are sharing something, sharing our own vision, own mindset, own attitudes. এটা আমরা জিজ্ঞাসা করি। আমরা ভ্যালুস গুলোকে শেয়ার করি নর্মস এর মাধ্যমে। বললাম তো যে ভ্যালুস গুলো যখনই তুমি এটাকে প্র্যাকটিস করবা, যে ছোটদের মানে স্নেহ করা উচিত, যখন করবা তখন এটা নর্মস হয়ে যাবে। অর্গানাইজেশনাল প্র্যাকটিসের মধ্যে একটা ভ্যালুজ আছে যে when you come here you will be smoke free. You can use your smoke, practice your smoke, but in a smoking zone. You are not practicing it in your own room. এটা যখন তুমি করবা তখন এটা আমরা বলছি যে এটা ভ্যালুসটাকে নর্মস হয়ে যাবে। গোলস এর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি আমাদের জীবনের গোল আমাদের ভ্যালুজ এর মধ্যে, কালচারের মধ্যে যুক্ত থাকে। আমরা সবসময় ছোটবেলায় আমাকে আমাকে ক্লাস 7 থেকে জিজ্ঞাসা করেছিল ডিসি, আমাদের স্কুলে এসেছিল
তো আমি ক্লাস 6 এর থেকে ভাবিনি আমি ইউনিভার্সিটি শিক্ষক হব। 7 এসে আমার কাছে মনে হলো ইউনিভার্সিটি টিচার হব। আমার মধ্যে এই কনসিয়াসনেসটা একটু ম্যাচিউর ছিল, এই স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটি টিচার হব। তো বা তখন তো সে জিজ্ঞাসা করলো যে তুমি তো ক্লাসে ফার্স্ট বয়, তো তোমার কি হতে চাও? উনি শুরু করলেন নিচের থেকে শুরু করলেন। কেউ বলছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে, কেউ বলছে ব্যাংকার হবে, কেউ বলছে স্কুল টিচার হবে, অনেকেই বলেছে স্কুল টিচার হবে, স্কুলের টিচার হবে। আহ মানে এরকম করে বলছে। তারপরে আমি বললাম যে ইউনিভার্সিটি শিক্ষক হব। তো তুমি ইউনিভার্সিটি টিচার কেন হতে চাও? অনেক ভালো রেজাল্ট রাখবে, তুমি কি এটা এরকম করে রেজাল্ট নিয়ে যেতে পারবা? আই উইল ট্রাই। আমি মানে চেষ্টা করবো আমি। তো এই ব্যাখ্যাগুলো ছিল। এই যে আমি বলছিলাম যে ইউনিভার্সিটি টিচার হবো, আমার গোলের সাথে কিন্তু আমার নর্মসটা জড়িত হয়ে গেছে। আমার যে ড্রিম ছিল সেই ড্রিমটাকে আমি মনে মনে রেখেছি, আস্তে আস্তে এটাকে ম্যাচিউর করেছি এবং এটাকে প্র্যাকটিসে নিয়ে গেছি। এই যে যেই নর্মস হবে এটাকে গোলস প্র্যাকটিসে নিয়ে যাবো, তখন এটা মানুষের। আমি বলেছি যে হয়তো তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না, আমরা নর্মালি যে ট্রেনিং ক্লাসগুলো বাইরে নেই বা নেই, সেটা শুরু হয় 9টা থেকে 5টায় শেষ হয়। তো ডিফারেন্ট ইভেন্টস, ডিফারেন্ট মুভমেন্ট, ডিফারেন্ট কথা এখানে বলার সুযোগ থাকে, ডিফারেন্ট প্র্যাকটিস, তোমাদের কাছ থেকে ওপিনিয়নের সুযোগ থাকে। এখানে এক মুখে আমরা কথা বলেই যাচ্ছি, তুমি শুধু শুনেই যাচ্ছ আর কি। এনিওয়ে, আমি তোমাদের গোল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারছি না, হয়তো বা টাইম চলে যাবে। আমাদের ইউনিভার্সিটি গুলো এটা একটা বড় রকমের অসুবিধা। বিদেশে যেমন 9টা 8টা 9টা 10টার বেশি ক্লাস হয় না, আর বাকি সময়টা এই ধরনের ইভেন্ট গুলো চলতে থাকে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম যে স্টুডেন্টের ক্লাসটা কমিয়ে 10টায় করো, 10টা ক্লাস দিবা আর টিউটোরিয়াল দিবা, সেখানে অনেক রকম কথা বলা যায়। ক্লাসটা হয়ে গেলে হয় কি, তখন তো তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, তারপরে তুমি অনেক কথা বলতে পারো। কিন্তু এটা আমরা আমরা করতে পারছি না। তোমাদের এখানে 24টা ক্লাস নিতে হয়, তুমি যদি 24টা ক্লাস নিয়ে টায়ার্ড হয়ে যাবে, সারাক্ষণ ক্লাস করতে থাকবে, তাহলে তুমি পড়বা কখন? আমাদের এখানে 20টা করে ক্লাস নেয়, 1.5 ঘন্টা। তোমাদের এখানে 24টা, সবকিছু মিলে আই ডোন্ট থিঙ্ক যে এত ক্লাস নেওয়ার দরকার আছে। আমি যা পড়াচ্ছি সেই পড়ানোটা, আমাদের দেশের একটা অসুবিধা আছে যে স্টুডেন্টরা ওই অর্থে পড়ালেখা করে না। বিদেশে যেমন মানে আমি বলছি র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো, তারা আগের থেকে এই জিনিসগুলো তাদের ক্লাস শুরুর আগের থেকে সব ক্লাস লেকচার তাদের লগ ইনে ঢুকে যাবে, তারা পড়ে নিবে। এবং এখানে শুধুমাত্র কিছু জিনিস দেখাবে, হয়তো এটার উপরে খুব বেশি হলে 1 মিনিট কথা বলবো, আমি এটার উপর কথা বলছি আধা ঘন্টা। কারণ তোমরা আগে থেকে তোমাদের প্রিপারেশন নেই, হয়তো তুমি পড়বাও না। আমি যতটুকু পড়াচ্ছি এটাই, হয়তো ক্লাসের পরে আরো হয়তো এটা অত টাচ করবে না, পরীক্ষা আসলে একটু দেখবা টেকবা আর কি। সোশ্যাল সায়েন্সে বিশেষ করে খুব প্রবলেম, যেটা সবচেয়ে কমপ্লেক্স সাবজেক্ট, সেখানেই সবচেয়ে কম পড়ালেখা চলে। গোলস, সিভিক এঙ্গেজমেন্ট মোস্টলি ইম্পর্টেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট না হলে সোশ্যাল ক্যাপিটালই হবে না। এখানে অ্যাসোসিয়েশন আছে এবং মেম্বারশিপ আছে। মেম্বারশিপ ইজ দ্য মোস্টলি ইম্পর্টেন্ট পার্ট অ্যাকর্ডিং টু রবার্ট পাটনাম বলেছে, এবং আমার লেখার মধ্যেও আমি বলেছি যে যার যত বেশি মেম্বারশিপ হবে, আমরা প্রফেশনাল মেম্বারশিপ সিভিতে লিখি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই সবচেয়ে বেশি নর্মস গুলো ট্রান্সফার হয়। যেমন আমি ব্রিটিশ সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের মেম্বার, ব্রিটিশ সোশ্যোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মেম্বার। এই মেম্বারশিপের জন্য প্রতি বছর আমাকে প্রায় 50,000 টাকা খরচ করতে হয়, বাট স্টিল আই এম মেম্বার। হোয়াই? এই মেম্বারশিপ তোমাকে এত বেশি নর্মস প্র্যাকটিস করাবে, এত বেশি তোমাকে সোশ্যাল ওয়ার্ক এর ওভারঅল প্র্যাকটিসটা গ্লোবালি করাবে। তোমাকে বিভিন্ন রকম কনফারেন্সে নিয়ে যাবে, ওয়ার্কশপে নিয়ে যাবে, অনলাইন ট্রেনিং করাবে ফ্রি, বা রিডাকশন একটা ইয়েতে করাবে। লট অফ বেনিফিট মেম্বারশিপ। আমরা প্রফেশনাল বডির সাথে যত বেশি মেম্বারশিপ হব অ্যাসোসিয়েশনের সাথে, তত ভালো। একটা মেয়েকে আমরা মেম্বারশিপ করি কি জন্য? ইয়থ লিডারশিপে আমরা মেম্বারশিপ করি কেন? সে অনেক কিছু শিখে যায় মেম্বার, সে অনেক কিছু শিখে যায়, জেনে যায় সেই অর্গানাইজেশনের গোলস, মোটিভেশন, সেই অর্গানাইজেশনের প্ল্যানিং, সেই অর্গানাইজেশন প্রোগ্রাম সম্পর্কে সে অনেক কিছু জানে। তুমি যত অ্যাসোসিয়েশন হবা, মেম্বারশিপ হতে চাইলে মেম্বারশিপ, লাইফ মেম্বার আছে কোনো কোনো জায়গায়।
সেরকম বাংলাদেশ সোশ্যোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে নাকি তোমাদের জানা আছে? আছে বোধহয় একটা, কিন্তু খুব একটা ভালো কাজ করে না। বাংলাদেশের একমাত্র অ্যাসোসিয়েশন সোশ্যাল সায়েন্সে খুব ভালো কাজ করে, তারপরেও ডমিনেটিং সেটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি। এছাড়া আমাদের সোশ্যাল ওয়ার্ক অ্যাসোসিয়েশন আছে, ইট ইজ ডিসফাংশনিং। সো মেম্বারশিপ ইজ ইম্পর্টেন্ট, সিভিক পার্টিসিপেশন ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। আমি বলেছি সেখানে যত বেশি পার্টিসিপেশন হবে তত বেশি সোশ্যাল ক্যাপিটাল প্রডিউসড হতে থাকবে। ভলেন্টারিজম তো একটা বড় জায়গা। ভলেন্টারিজম আমাদের একটা কোর্স আছে ভলেন্টারিজম। আমাদের সোশ্যোলজি তার একটা কোর্স আছে তো, সোশ্যাল মুভমেন্ট এন্ড সোশ্যাল চেঞ্জ এন্ড সোশ্যাল মুভমেন্ট, সেখানে ভলেন্টারিজম আছে। তো ভলেন্টারিজম হচ্ছে স্বেচ্ছাসেবী কাজ, ব্লাড ডোনেশন থেকে শুরু করে তত সোসাইটি প্রচুর বেনিফিটেড হতে পারে এই ভলেন্টারিজম যত বেশি প্র্যাকটিস করবে। যেমন আমাদের একটা স্টুডেন্ট গ্রুপ আছে, আমাদের একটা ব্যাচে আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানে যত মানুষ মানে বিভিন্ন রকমের ডিজিজ হচ্ছে তাদেরকে আমরা টাকা পয়সা দিচ্ছি। এই মেম্বারশিপ তুমি হলে এখানে ভলেন্টারিজমের অনেক সুযোগ থাকে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি, আমরা 5 স্টার হোটেলে আমাদের যারা অনেক বড় ফ্রেন্ড আছে, যারা অনেক বেশি যাদের ইনকাম, তারা কিন্তু অনেক বেশি ডোনেট করে এবং দে আর ভেরি হ্যাপি টু ডোনেট দ্যাট, বিকজ ইউনিভার্সিটি ফ্রেন্ডস ইজ এ বিগ ফ্রেন্ডস, বিগ মেমোরি। এবং এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করে, সারপ্রাইজিং। আমার ধারণা যে আমি শার্ট কিনেছি খুব কম, শার্ট প্যান্ট এগুলো কিনেছি খুব কম, জামা কাপড় বিশেষ করে শার্ট, সেভেরাল হান্ড্রেড শার্ট আমার মনে হয় যে আমি গিফটই পেয়েছি, বিকজ হয়তো আমিও গিফট দিই বিকজ অফ দিস রিজন। যত বেশি তুমি তোমার নেটওয়ার্ক থাকবে তত বেশি তুমি এই জিনিসগুলো, আমি নিজেও পছন্দ করি দিতে এবং নিজেও পেয়ে যাই আর কি। তারপরে পলিটিক্যাল পার্টিসিপেশন তো আছেই, আমরা যদিও পলিটিক্যাল পার্টিসিপেশনটাকে খুব খারাপ চোখে দেখি, কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশন ভেরি ইম্পর্টেন্ট ইফ দ্য পলিটিক্স গোস ভেরি ডেমোক্রেটিক ওয়ে। এরপরে সোশ্যাল সাপোর্ট গ্রুপ সিস্টেমের সাথে তোমাদের মিল থাকতে পারে, সেখানে একটা বড় ধরনের সোশ্যাল নেটওয়ার্ক করতে পারে। যত ধরনের সোশ্যাল সাপোর্ট সিস্টেম আছে এবং ভলেন্টারিজম, কমিউনিটি ইনিশিয়েটিভ, যত রকমের ব্যাপার আছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু, আমাদের সেই সোশ্যাল সাপোর্ট গ্রুপ থাকে, আসলে আমাদের দেশে এটা খুব কম। তারপর আমরা করি, স্টুডেন্ট সাপোর্ট সেন্টার থাকে, আমরা ছোট থেকে অনেক ধরনের কাজ করি। এরপরে আসছে বেনিফিট ভ্যালু, আমরা কিভাবে বেনিফিট ভ্যালু গুলো নিতে পারি। তুমি দেখো ইন্টারেস্টিং যে তুমি যদি সোশ্যাল নেটওয়ার্কের কথা বলো, সেখানে সোর্স অফ প্রিভিলেজ নলেজ থাকতে পারে, জব অপরচুনিটিস থাকতে পারে, অর্গানাইজেশনাল পারফরমেন্স থাকতে পারে। তুমি অর্গানাইজেশনের ইনভলভমেন্ট বেশি হলে তোমার পারফরমেন্সটা ভালো হবে। সোশ্যাল রিলেশনশিপটা কানেকশন থাকলে, সোশ্যাল কোহেশন থাকলে, আমরা দেখেছি যে মানুষটা একটা পার্টিকুলার জিনিস, যেমন তোমার বিইউপির প্রতি যদি তোমার স্যাটিসফ্যাকশন লেভেলটা সোশ্যাল নেটওয়ার্ক লেভেলে, যেমন রিলেশনশিপটা, টাইসটা, কানেকশনটা ভালো, তুমি সোশ্যাল কোহেশন বোধ করো, তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে। এটা দেখেছি আমরা, যারা যে প্রতিষ্ঠানে কাজ করে, ইফ দে ফিল দ্যাট দিস ইনস্টিটিউশন ইজ গুড এন্ড আই লাইক ইট, তাহলে তোমার কাজের কন্ট্রিবিউশনটা তুমি বেশি করবা ডেফিনেটলি। যত তুমি সোশ্যাল অপরচুনিটি নেটওয়ার্কিং করবা তত বেশি তোমার জব অপরচুনিটিস হবে, তোমার পারফরমেন্স বেশি হবে, জব অপরচুনিটি হবে, এবং তত তুমি নলেজটাকে প্রিভেইল করতে পারবে। হ্যাঁ, নলেজ এটা তোমার নেটওয়ার্কিং এর মধ্যে, যত তুমি সোশ্যাল নেটওয়ার্কিং করবা তত বিষয় সম্পর্কে তুমি জানতে পারবে। এরপরে আসছে হচ্ছে বেনিফিটে হচ্ছে ট্রাস্ট এন্ড রেসিপ্রোসিটির মধ্যে আছে শেয়ারিং অফ সেনসিটিভ ইনফরমেশন। আমি বললাম যে সুইসাইড রেটটা কমে যাবে যদি তোমার শেয়ারিং জায়গাটা বেশি থাকে। আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু শেয়ার করি, এখানে অনেক দ্বন্দ্ব হয়, কনফ্লিক্ট হয়, কিন্তু ফিজিক্যাল যদি তোমার শেয়ারিংটা বেশি হয়, দেন ইউ ক্যান গেট মোর বেনিফিটেড, এবং তুমি ইউ ফিল হ্যাপি যে আমি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে, রিলিফ ফিল করছি। লোয়ার ট্রানজ্যাকশন কস্ট হয় যদি তোমার এই ট্রাস্ট থাকে, রেসিপ্রসিটি, ইনস্টিটিউশনাল ক্ষেত্রে, তাহলে ট্রানজ্যাকশন কস্টটা অনেক অনেক বেশি কমে যায়। তোমার ভালো, ইভেন তোমার ভালো অনেকগুলো বন্ধু আছে, ধরো তোমার ইংল্যান্ডে ভালো বন্ধু আছে, বাংলাদেশে আছে, তোমার এক বোন ইংল্যান্ডে পিএইচডি দিতে আছে, খুব
ব্যাংকের মাধ্যমে পাঠালে কিন্তু অনেক টাকা। তোকে যদি বলা যায় তুমি ওখান থেকে দিয়ে দিও টাকাটা, আমি এখান থেকে, যদি ওটা ইলিগেল, কিন্তু তারপর আমরা সোশ্যাল ক্যাপিটালকে ইউজ করতে পারি, তাহলে বাংলাদেশে তুমি টাকাটা দিয়ে দিলে ট্রানজেকশন কস্ট হয়তো বাংলাদেশি টাকায় 20,000 10,000 টাকা আসতো, সেভ হয়ে গেল। তারপরে ডিমিনিশড রেসিস্টেন্স, তোমার যে রেসিস্টেন্স আছে সেটা ডিমিনিশ হচ্ছে। আমি বলছি যে তোমার রেজিলিয়েন্স ক্যাপাসিটিটা বেড়ে যাবে। রেজিলিয়েন্স ক্যাপাসিটিটা বেড়ে যেতে পারে বলতেছি যে তোমার সহনশীলতা, সহন ক্ষমতা ডেফিনেটলি বাড়ে। এরপরে আমরা যদি আসি নর্মসে, সেলফ সাস্টেইনিং সলিউশন হবে তোমার, তুমি নিজেই নিজের প্রবলেমটাকে সলভ করতে শিখবে যদি তোমার ওই ধরনের সিভিক নর্মস, ভ্যালুস আর গোলস থাকে। তুমি দেখবে অনেক সমস্যাটা তোমার নিজের মধ্যে। আমাকে বেশিরভাগ মানুষ বলে খুব স্ট্রেসের মধ্যে আছে। একজন মেয়ে যে আমার সাথে মানে সে ফিল্ড ওয়ার্ক কাজ করে, সে আমাকে পরশুদিন ফোন দিল। সে বলে যে সে যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারে। আমি যে বলো কি, তোমার কি হয়েছে, সমস্যা কি তোমার? বলে যে স্যার আমি আপনাকে একটু ফোন করলাম, আপনি আমার টিচার, আমি তো স্যার থাকতে পারতেছি না, আমি সুইসাইড করবো। আমি যে ব্যাপার কি, তুমি সুইসাইড করবা মানে কি? আর তুমি না ফিল করছো আমাদের কমিউনিটি ফিল করতেছে। আমি বলছে যে স্যার আমার খুব অসুবিধা, আমি আমার ঘটনাটা বলি স্যার। যে হ্যাঁ বলো। বলে স্যার ওর বয়স যখন আমি নাম বলছি না, ওর বয়স যখন 15 ইয়ার্স, তখন তার বাবা মা বিয়ে দেয়, তার 2টা বাচ্চা আছে। বলছি তাতে সমস্যা কি? তো বলছে যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিছে, আমি স্যার খুব খারাপ অবস্থায় আছি, আমার ভাই একটা দেশের বাইরেও আমাকে একটা জায়গায় বাসা ভাড়া করে দিয়েছে, আমি ফিল্ড ওয়ার্ক করতে পারছি না। আমি যে ফিল্ড ওয়ার্ক কম করো, বাট সুইসাইড করতে হবে, হোয়াট ডাজ ইট মিন? যদি সোশ্যাল ওয়ার্ক করো আর বলে সুইসাইড করতে হবে, এটা কেমন কথা? বলে যে স্যার আমি তো কোনো বন্ধু বান্ধব নেই, তাদের সাথে কথা বলতে হবে। যে তুমি বন্ধু বাড়াও, তুমি ফেসবুক বাড়াও, তুমি তোমার সব বাড়াও, এগুলো বাড়াও, তুমি কথা বলো অনেকের সাথে। বলে যে স্যার আমার দুটোর বাচ্চার যত্ন নিতে যে আমি তো কিছু করতে পারিনি। আমি বললাম যে it is very difficult, but suicide করবো, what does it mean? Is it the solution? So what is your responsibility of your 2 children you are carrying on? You have a big responsibility, you are mother, and how you can be a mother, what is the status of mother? তখন তো সে চুপচাপ করে গেল যে ইউ কিপ পেশেন্স, ইউ উইল গেট অ্যাওয়ার্ড আনসার। আমি কিছুটা তাকে সিভিক পাওয়ার দিয়ে দিলাম যে you have a different status now, you are 2 children's mother, so you can feel proud for that. Many people cannot be a mother, so if they want to do that. Or তোমার হাজবেন্ড নাই, that is different, that comes some stress, but you need to overcome that stress because you cannot die this way. তুমি যদি সোশ্যাল ওয়ার্ক করে একটা জব করতে পারো, দেখবা তোমার প্রবলেমটাকে রিলিফ হয়ে গেছে, তুমি কাউকে নিয়ে এসে তখন রাখতে পারবে। তারপরে আবার সে বিকেলে আবার ফোন দিল যে স্যার আমার একটু ভালো লাগছে এখন, আমি আমার খালাকে রেখেছি বাসায়, ও তো বাচ্চা দেখতে পারে না, কিন্তু ওকে আমি ট্রেনিং করছি, আমার এখন ফিল হচ্ছে যে স্যার আপনি যেটা বললেন এটা আমি ফলো করবো। এই যে তাকে একটু পাওয়ার দিলাম, এর মাধ্যমে তার কনফিডেন্স লেভেলটা হলো, তার মধ্যে নিজের লাইফের প্রতি একটা ট্রাস্ট তৈরি হলো। আমি বলছি যে এই সেলফ সাস্টেইনিং সলিউশনটা, ও যদি আমাকে ফোন না করতো হয়তো বা সে ওই অন্ধকারের মধ্যেই থাকতো। আমি বলছিলাম যে ভেরি সিম্পল একটা এক্সাম্পল, সেরকমের আমরা হাজার ফোন পাই, যে ফোনের মাধ্যমে মানুষজন, একটা মেয়ে এর আগে ফোন করেছিল, তার তার হাজবেন্ড হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর, ইটস ভেরি ডেঞ্জারাস। তাকে এমন মারা মারে প্রতিদিন যে এটা আমাদের এক টিচারের সাথেও আমি শেয়ার করেছিলাম, দুজন মিলে ট্রাই করে থাকি, সেভই করতে পারছি না। মানে সে অনেক মার খায়। এটা কার দোষ সেটা তো আর আমি অতটা জানি না, বাট ডেফিনেটলি যে উইমেনের উপরে যখন একটা আঘাত আসে আসে, আমরা তো যে কোনো ডিসক্রিমিনেশন এবং হিউম্যান রাইটস ভায়োলেশনকে চ্যালেঞ্জ করি আর কি।
তো এই রকমের যে বিষয়গুলো, এটা যত বেশি তুমি নর্মস ভ্যালুসটা থাকবে, যত বেশি তুমি তত তাড়াতাড়ি ওইটা সেলফ সাস্টেইনিং একটা সলিউশন তুমি দিতে পারো। হায়ার সোশ্যাল রোল ডেফিনেশন তোমার মধ্যে তৈরি হবে। এই যে যত বেশি নর্মস গুলোকে তুমি শেয়ার করবে, তুমি হাই সোশ্যাল রোল ডেফিনেশন, তোমার রোলটাকে অনেক বেশি বেড়ে যাবে এবং তুমি অনেক বেশি ভালো পারফর্মার হতে পারবা, অনেক বেশি রেসপন্সিবল হতে পারবা। আমি বলছি যে মা হিসেবে সে অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেল, তার দায়িত্ব কর্তব্যটা অনেক বেশি বেড়ে গেল। সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে ইমপ্রুভ হেলথ আউটকামস হতে পারে। কিছু ওয়ান এক্সাম্পলস, রেডিউস ক্রাইম হতে পারে, ক্রাইমটা কমে যেতে পারে যখন সিভিক এঙ্গেজমেন্ট বা অ্যাসোসিয়েশন মেম্বারের সদস্য হবা। দেখবা তুমি স্টুডেন্টস, এই যে একটা মেয়ের গল্পটা শুনেছো কিনা, কয়েকটা বুয়েটের ছেলে তাকে ডিস্টার্ব করতো, একটা মেয়েকে, তারপরে সে ওই উইমেন গ্রুপের মেম্বার, তখন বুয়েটের ছেলেগুলা খুব ভয় পেয়েছে। মানে তুমি যত বেশি মেম্বারশিপ হবে তখন তুমি বড় টিম, বড় ইনফোর্স তোমার হাতে আসবে যে তুমি অমুক মেম্বার্স। ইভেন পলিটিক্যাল পার্টি, যদি তুমি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হলে তো তোমাকে তোমার গায়ে হাত দিবে এমন কথা চিন্তাই করা যায় না। মানে আই এম থিঙ্কিং দ্যাট ইফ ইউ হ্যাভ মোর সোশ্যাল ক্যাপিটাল, সোশ্যাল নেটওয়ার্কিং, দেন ক্রাইম উইল বি রিডিউসড ডেফিনেটলি। নোবডি উইল হ্যাম্পার ইউ, ডিসক্রিমিনেশন করতে পারবে না। যদি অনেকগুলো মানুষ তার আশেপাশে থাকে, রিয়েলি গুড ফ্রেন্ড এবং গুড রিলেশনশিপ থাকে, তাহলে ক্রাইম রেট কমে যাবে, বাট হায়ার সোশ্যাল রোল ডেফিনেশনটা তৈরি হবে। আচ্ছা, তারপরে সরি, রিডিউসড ক্রাইম, আমি অন্যদিকে চলে গেছি, সরি। তাহলে রিডিউসড ক্রাইম হয়ে যাচ্ছে, বাট কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা বেড়ে যাচ্ছে। হায়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ক্রাইম রেটটা কমে যাচ্ছে কিন্তু হায়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা বেড়ে যাচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে যে যখনই তুমি পার্টিসিপেশনটা করছো পলিটিক্যাল সোশ্যাল সাপোর্ট গ্রুপের সাথে যাচ্ছ, তখন তুমি অনেক বেশি রেসপন্সিবল। তুমি অনেক বন্যার্থদের মধ্যে খাদ্য বিতরণ করার জন্য ছুটে চলে যাচ্ছ, রোহিঙ্গাদের জন্য ছুটে চলে যাচ্ছ। আমার মনে আছে যখন কয়েক বছর আগে রোহিঙ্গা ইস্যু আসলো, আমার অনেক স্টুডেন্ট সেলফ মোটিভেটেড হয়েও রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিছু টাকা দিয়ে এসছে। আমাকে স্টুডেন্ট বলে আমার কাছে 300 টাকা ছিল বাঁচে, আমি তাদেরকে দিয়ে এসেছি। What? It is very important that your civic engagement will be increased if you be more empowered about these kinds of relationship networking। যদি তোমার belongingness করো, হিউম্যানিটি যদি তোমার মধ্যে বেশি থাকে, তাহলে তুমি এটা হবে। ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা হয়, আর অ্যাসোসিয়েশনের সাথে মেম্বারশিপ থাকলে তো তুমি ডেফিনেটলি শীত বস্ত্র বিতরণ করছো, তুমি ফ্লাডে পাশে গিয়ে দাঁড়াচ্ছ, ক্লেম করছো তুমি তাদেরকে। So I passed a long time here because it is most important. What are the determinants? What are the definitions? Now you measure that one and how you benefit and value that one. এই ক্লাসটা আমরা সাধারণত, আমি সোশ্যাল ক্যাপিটালের বাইরে কোনো কান্ট্রিতে নিয়েছি, আমরা এটাই উপরে একটা স্লাইডের উপরে আমরা এখানে অনেকগুলো প্র্যাকটিস করিয়েছিলাম যে এটা দিয়ে তোমাকে অনেক কিছু প্র্যাকটিস করে এটাকে তুমি 10 ঘন্টায় নিয়ে চলে যেতে পারবে। অনেক কিছু বিষয় আছে আমরা তো থিওরিটিক্যালি দিই। আচ্ছা, আমরা যে টাইপস এর কথা বলেছিলাম সোশ্যাল ক্যাপিটাল, আমি বলেছিলাম বন্ডিং, ব্রিজিং এন্ড লিঙ্কিং, থ্রি মেইন টাইপস অফ সোশ্যাল ক্যাপিটাল: বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল, ব্রিজিং সোশ্যাল ক্যাপিটাল, দিস ইজ ইম্পর্টেন্ট। আমার একটা স্টুডেন্ট এই তিনটা টাইপস এর উপরে সে পিএইচডি করেছে। একটা লেখা দিয়েছি, ও কোভিড এর উপর আমাদের লেখাটা আমি দিয়েছি, সেটা আমাদের নতুন পাবলিকেশন কাজ করতে। এই ছেলেটা আছে, ও আমার সাথে পিএইচডি করেছে। ওর যে লেখাটা ছিল পুরোটা সোশ্যাল ক্যাপিটাল, স্টুডেন্টদের, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ইয়ার গ্রুপের তাদের স্মার্টফোন অ্যাডিকশন আর সোশ্যাল ক্যাপিটাল। সেখানে সে এই তিনটা টাইপস এর সোশ্যাল ক্যাপিটাল ইউজ করেছে, যে বন্ডিং হচ্ছে কতটুকু, ব্রিজিং হচ্ছে কতটুকু, লিঙ্কিং হচ্ছে কতটুকু। এটা আগেই বলেছিলাম। বন্ডিং মানে কমিউনিটি ফিলিং, যে তুমি অলরেডি একটা কমিউনিটির মধ্যে একটা বন্ডিং এ আছো, আইদার ফ্যামিলি মেম্বারস এর মধ্যে আছে, ক্লোজ ফ্রেন্ডস এর মধ্যে আছে, নেইবারস এর মধ্যে আছে, এবং তোমার মধ্যে টুগেদারনেস থাকবে, হ্যাঁ, অ্যাফিনিটি থাকবে, যে তুমি সেই একটা বন্ডিং, এটা হয়তো বা ব্লাড বন্ডিং থাকতে পারে, যেটাই থাকো না কেন, তোমার বয়হুড ফ্রেন্ড থাকতে পারে। আর ব্রিজিংটাকে আমরা বলছি যে একটা ডিফিউজ টাইলস
ব্রিজটা হতে পারে, এটা প্রফেশনাল ব্রিজ হতে পারে, যেটা হচ্ছে দুইটা কমিউনিটিকে একসাথে করে ফেলে, লিঙ্ক করে ফেলে। যেটা কাটিং ছিল সেটাকে লিঙ্ক করে ব্রিজ, বুঝছো না, দুইটা ব্রিজ একসাথে দিলে দুই পাড় একসাথে হয়ে যাবে, সেই রকমের একটা ডিফারেন্ট গ্রুপের সাথে আমরা করি এটা। সেরকমের রিলেশনশিপটাই আমরা তো বেশি করি, বন্ডিং এর মধ্যেও থাকি আমরা, কিন্তু ব্রিজটাও আমরা করি প্রফেশনাল লাইফে, ব্রিজ করি আমরা একটা প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানে কন্ট্রাক্ট করি আমরা, তাই না? এরকম করে আমরা অনেক সময় চলি। আমি বলবো যে মানে বিয়েও একটা ব্রিজিং রিলেশনশিপ, দুইটা পার্টনারকে একটা একটা ভ্যালুস, ম্যারেজ ভ্যালুস যেটা বাংলাদেশে আছে ফ্যামিলিতে, যেটা ইসলামিক ম্যারেজ সিস্টেম আছে, দুটোকে ব্রিজটাকে একসাথে করে নিয়ে আসতেছে, এবং ব্রিজিং থেকে বন্ডিং এ চলে যেতে পারে যদি কোনো হার্ট এন্ড সোল রাইট রিয়েল রিলেশনশিপটা হতে পারে দুটো গ্রুপের সাথে, হয়ে যেতে পারে। আমার মেয়ে যখন মালয়েশিয়াতে সে পড়তো সেফলে, ওর কোরিয়ান একটা ফ্রেন্ড ছিল, উত্তর কোরিয়ান, মানে ডেঞ্জারাস, এবং তার মধ্যে যে ব্রিজিং রিলেশনশিপটা ছিল, ওকে পছন্দ করতো সবসময়, ওর বাসায় যেত, আমার বাসায় যেত। ও যখন লাস্টলি ওর বাবা এম্বাসিতে চাকরি করতো, লাস্ট টাইম 2015-এ পসিবলি, ও যখন কোরিয়াতে চলে যায়, তোমরা তো জানো যে কোরিয়াতে চলে গেলে ওখান থেকে আর কোনো যোগাযোগ করে না, মানে নো ইমেল, মানে কোরিয়া একটা নিজের গাড়িও কেনা যায় না, একটা বাস দিতে তারা চলবে ওইভাবে, একদম রেস্ট্রিক্টেড একটা কান্ট্রি, কোন যেটা ক্ষমতা। আহ, সেটা ও চলে যাওয়ার সময় আমার বাচ্চাটা খুব কেঁদেছিল, মেয়েটা অসম্ভব কেঁদেছিল যে ওকে আর ফিরে পাবে না, ও আজ পর্যন্ত ওর সাথে আর যোগাযোগ করতে পারে, ও কোথায় আছে, ও মাঝে মাঝে ওর কথা ভাবলে ও অসম্ভব রকমের উইপ করে, মানে কাঁদে, যে আমার ওই বন্ধুটা এত, মানে 4 ইয়ার্স তারা একসাথে ছিল, খুব ক্লোজ রিলেশনশিপটা ছিল, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। সো ওই রিলেশনশিপটা একটা বন্ডিং এ চলে গিয়েছিল, ওই বন্ডিংটাকে ব্লাড বন্ডিং এর মতো এক্সিলেন্ট বন্ডিং। এরপরে আমরা লিঙ্ক করি, লিঙ্কিং রিলেশনশিপটা তো হয় আমাদের মধ্যে, যে অনেক ধরনের পাওয়ার অথরিটির সাথে লিঙ্কিং করি আমরা, আমরা লিঙ্কিং করি বিভিন্ন রিসোর্সের সাথে লিঙ্ক করি, আমরা লিঙ্ক করি হচ্ছে আমাদের আইডিয়াস, নর্মস, ভ্যালুস গুলোর সাথে আমরা লিঙ্ক করি। যেমন তুমি লিঙ্ক করতে পারো যে মুসলিম কমিউনিটি করেছো, সেখানে একটা লিঙ্কিং হতে পারে ফেইথ বেসড ভ্যালুজ এর কারণে। ফেইথ বেসড ভ্যালুজ এর উপর আমার কয়েকটা লেখা আছে, রিসেন্ট একটা লেখা আছে যে ফেইথ বেসড, এটা আমি একটা বই এডিট করছি, সেখানেও একটা ফেইথ বেসড একটা লিঙ্কিং রিলেশনশিপের কথা বলা আছে, যে শুধু ফেইথ এর কারণে ক্রিশ্চিয়ান কমিউনিটি তাদের ফেইথ এর কারণে একটা লিঙ্ক তৈরি হয়, আর তুমি গ্রামের ছেলেরা গ্রামের ছেলেদের সাথে বেশি মিশে, শহরের ছেলেরা শহরের ছেলেদের সাথে বেশি মিশে, এরকমের ব্যাপার আছে। তুমি বাংলাদেশের কমিউনিটি যখন বিদেশে যাবা, বাংলাদেশের কমিউনিটির সাথে তোমার লিঙ্কটা বেশি হবে। সো এইটা এরকম হয়। আচ্ছা, এখন এটা আমি এইভাবে দেখিয়েছি, 3 টাইপস অফ রিলেশনশিপটা যেভাবে হয়, বন্ডসটা দেখিয়েছি, দেখো পিকচারের মধ্যে বন্ডসটা আছে, হাতে হাত রেখেছে এরা, এবং একজনের পায়ের সাথে একজন পায়ের টাচ আছে, মানে এই রিলেশনশিপটা অসম্ভব বড় রিলেশনশিপ, অসম্ভব বড় এই বন্ডিং রিলেশনশিপটা। ব্রিজটা হচ্ছে, ব্রিজটাও কাছাকাছি, কাছাকাছি। এখানে যে রিলেশনশিপটা হচ্ছে ক্লোজ, এটাকে আমরা বলছি ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ডের সাথে এগুলো হচ্ছে, আর এটা ব্রিজটা হচ্ছে ডিস্টেন্ট ফ্রেন্ডস এর সাথে, স্বাভাবিক। হঠাৎ করে তুমি ইউপিতে এসে একটা ইনস্টিটিউশনে এসে তোমার সাথে একটা রাজশাহীর মেয়ের সাথে খুলনার একটা মেয়ের একটা সম্পর্ক হতে পারে, চিটাগং এর একটা সম্পর্ক হয়ে যেতে পারে, এবং এটা লং লাস্টিং করতে পারে ডিস্টেন্স ফ্রেন্ডস। আর আর লিঙ্কিংটা হচ্ছে পিপল আর গ্রুপস এর মধ্যে, একটা গ্রুপ একটা কোম্পানির সাথে অন্য কোম্পানির, এক শ্রেণীর পিপলের সাথে অন্য শ্রেণীর পিপলের
তোমাদের ইয়ারের ছেলে মেয়েদের সাথে অন্য ইয়ারের ছেলে মেয়েদের সাথে, তোমাদের ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টের রিলেশনশিপটা। আমাদের এইখানে তোমাদেরকে বললি যে আমাদের এখানে তো স্টুডেন্টদের আমরা অনেক ফ্যাসিলিটিস দিই না, বাট আমাকে যদি বলা হয় যে আহ, মানে আমি তো কখনো ভিসি প্রভিসি এগুলো হব না, বিদেশে গেলে আমাকে সবকিছু জিজ্ঞাসা করে তুমি কবে ভাইস চ্যান্সেলর হচ্ছ। আহ বিদেশে মানে যেসব জায়গাগুলোতে আমি যাই সেখানে অনেক লেখা থাকলে, অনেক রিসার্চ থাকলে তারা বেসিক্যালি আগে ভাইস চ্যান্সেলর হয়। মানে যেমন ইউনিভার্সিটি অফ মালায়াতে যদি তোমার ভাইস চ্যান্সেলর হতে হয় তাহলে তার কমপক্ষে 30টা খুব টপ র্যাঙ্কিং জার্নাল থেকে পাবলিকেশন ছাড়া তোমাকে ভাইস চ্যান্সেলর পোস্টের জন্য নমিনেশন দিবে না। আমাদের এখানে ভাইস চ্যান্সেলর হয় পলিটিক্যাল, মানে ওইখানে যে সবচেয়ে সেরা কাজ করে সে যদি হতে চায় তাহলে সে হতে পারে। নমিনেশনটা ওইভাবে আসে যে অনেক রিসার্চ বুঝে, ইনোভেশন বুঝে, যে অনেক বেশি লিডারশিপ আছে। এবং লিডারশিপ মানে মানে লিডারশিপ মানে হচ্ছে ওয়ার্ল্ডে অনেক মানুষের সাথে তোমার অনেক পরিচয় আছে, তাকে যদি ভাইস চ্যান্সেলর করে তাহলে ইউনিভার্সিটি রিসার্চে পাবলিকেশন অনেক এগিয়ে যাবে এবং র্যাঙ্কিং এ অনেক এগিয়ে যাবে, ওদের তাই হয়। তা আমি যখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ভিয়েতনাম বা ফিলিপিন্স বা এইসব জায়গাগুলোতে, বিশেষ করে এখানে এই জায়গাগুলোতে এগুলো প্র্যাকটিস হয়, আমরা যখন যাই তখন বলছে যে তুমি কবে ভাইস চ্যান্সেলর হবা, তোমার এত পেপার, এত কাজ, তোমার 100টার উপরে, তোমার 150টার উপরে তোমার পেপার আছে, তুমি তো ভাইস চ্যান্সেলর হওয়ার কথা। আমি তো বুঝাতে পারি না যে আমাকে নোবডি উইল অফার মি ভাইস চ্যান্সেলর অফ ইভেন এনিথিং এলস, কোনোদিন অফার করবে না আমাকে, কারণ হচ্ছে যে দেশের সিস্টেমটা আলাদা। তো তাহলে সেটা তো আর হবে না আসলে এইভাবে। আমাদের দেশে যে জিনিসটা আমার মধ্যে যে স্বপ্ন, আমি সেই স্বপ্নটা খুব বেশি করে দেখি যে, এবং আমি তার জন্য খুব আনহ্যাপি তা না। বাংলাদেশের থেকে যতটুকু এনজয় করছি আমার কাছে মনে হচ্ছে ভালোই করছি, আমার এটাতে করার কথা ছিল না। আল্লাহ ভালোই দেখি, কাছে মনে হয় বিকজ হয়তোবা আমার যে ইউনিভার্সিটির স্যালারির ইনকামের বাইরে হয়তো আমার কিছু ইনকাম, বাইরের অনেক ইনভলভমেন্ট কিছু আল্লাহ রাখছে, সে কারণে হয়তো আছে অনেক কারণে। কিন্তু আহ, আমি যে জিনিসটা করতাম যে স্টুডেন্টকে প্রচুর ফ্যাসিলিটিস দিতাম, তাদের এত বেশি ফ্যাসিলিটিস, আমার সমস্ত সেন্টার থাকতো স্টুডেন্টকে ঘিরে, তাদের এত নেটওয়ার্ক তৈরি করে দিতাম আমি, শত শত নেটওয়ার্ক তৈরি করে দিতাম। এবং এটা জন্য কোনো পয়সা খরচ লাগে না, শুধু মন লাগে এবং শুধু জানতে হয় জিনিসটা। যে ডিবেটিং ক্লাব থেকে শুরু করে আমি হাজারো নেটওয়ার্ক আছে আমার কাছে, এগুলো তো যেহেতু সোশ্যাল ক্যাপিটাল উপর কাজ করি, এটার উপরে তো আমার কমিউনিটি নিয়ে কাজ করি, এত বেশি মানে তাদের ল্যাব প্র্যাকটিস করার জন্য আমি একটা কমিউনিটি ভিলেজ করে দিতাম ইউনিভার্সিটির সাথেই। মানে তাদের সোশ্যাল সায়েন্সের জন্য একটা বড় ধরনের কমিউনিটি ল্যাব হওয়া উচিত, এবং তারা যাতে ফ্রিলি মিশতে পারে, ইনোভেটিভ ওয়েতে থিঙ্কিং করতে পারে, ছোট ছোট প্রজেক্ট, এবং তাদেরকে সেখানে ছোট ছোট অল্প কিছু মানি দিয়ে প্রজেক্টটাকে ক্যারি অন করা। এটা এত ক্রিয়েটিভ একটা মানুষকে তৈরির জন্য এর চেয়ে বড় জায়গা আর হতে পারে না। আমি মনে করি যে আমাদের দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক বেশি মেরিটোরিয়াস, এবং তাদেরকে যদি সুযোগটা দেওয়া যায় শুধু, তাহলে তারা অনেক কিছু করে ফেলতে পারে, এবং খুব লিগেল ওয়েতে বেনিফিটটা দিতে হবে। এবং আমি স্টুডেন্টকে পড়তাম ফুল টাইমের জন্য, হাফ টাইম না, ফুল টাইম স্টুডেন্ট। স্টুডেন্ট থাকবে ফুল টাইম, 24 আওয়ার্স আমার হাতে, এবং সে পুরো তার লাইফ, পুরো চিন্তাটাই করবে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং তার ভালো, এবং তার নিজের কিভাবে তৈরি এত বেশি লেকচারের আয়োজন করতাম আমি। একটা লেকচার দিতে কত লাগে? আমি একটা লেকচার দিতে 10,000 টাকা দিতাম একজনকে। সবচেয়ে ভালো ভালো যারা লেকচার দিতে পারে আমি সমস্ত স্টুডেন্টকে বলতাম যে 3টা থেকে 6টা পর্যন্ত তোমরা অল লেকচারে অ্যাটেন্ড করবে। যত ভালো ভালো লেকচার বাইরে থেকে নিয়ে আসতাম মাঝে মাঝে লেকচার, যেটা ইউনিভার্সিটি অফ মালায়াতে আমি সোশ্যাল সায়েন্সে করেছি, আমি মনে হয় 50 জনকে দেশের বাইরে থেকে নিয়ে এসেছি লেকচার দেওয়ার জন্য, স্টুডেন্টরা শুনেছে সেসব জিনিসগুলো। বিদেশি স্টুডেন্ট, বিদেশি মানে টিচার, বাংলাদেশি টিচার, বাইরের টিচার, আশেপাশের কান্ট্রির টিচার, তাদেরকে আমি নিয়ে আসতে হবে। এবং এটা একটা বিরাট ফ্যাসিনেশন। আমি অনেক রকমের ফেয়ার করতাম, স্টুডেন্ট ফেয়ার, অনেক রকমের ক্যারিয়ার ফেয়ার করতাম। মানে আমি প্রতিদিন একটা করে ফেয়ার করতাম, এটার জন্য কোনো টাকা লাগে না, শুধুমাত্র স্টুডেন্ট ভলেন্টারি
হিসাবে দিলে, এবং তারা এই জিনিসটাকে চরমভাবে এনজয় করতো, চরমভাবে এনজয় করতো, কিন্তু আমরা এটা করি না। হয়তো আমরা জানি না আসলে, সত্যি কথা বলতে কি, আমরা জানি না। আমি এটা দিয়ে একটু এটা বুঝিয়ে এটা দিয়ে শেষ করি। দেখো এখানে সোশ্যাল ক্যাপিটালের তিনটা যে জায়গা আছে, সেই জায়গাতে কিন্তু এত ইন্টারেস্টিং এটা, যেটা তোমরা বলছো সোশ্যাল নেটওয়ার্ক, পাবলিক 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 প্রজেক্ট আর কি এটা হবে, পাবলিক প্রজেক্ট হবে। আমরা ইকুয়ালিটি, ট্রাস্ট এবং ফেয়ারনেসে বিশ্বাস করি, এবং আমরা সোশ্যাল ট্রাস্ট, অনেস্টি এবং রিলায়েবিলিটিতে বিশ্বাস করি। আমরা মোরাল স্ট্যান্ডার্ড এবং হিউম্যান ভ্যালুজে বিশ্বাস করি, এবং এইখানে সোশ্যাল ক্যাপিটাল গুলো জেনারেট হতে থাকে। আমরা যত বেশি সোশ্যাল নেটওয়ার্ক করব এবং পাবলিক প্রজেক্ট করব, তত বেশি, আমি যেটা বলছিলাম যে কথাটা, যে যত বেশি তুমি প্রজেক্টের অফার করবে একটা মানুষের কাছে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাদের আর রিক্রিয়েশন নাই, কিছু সেন্টার আছে, একটু খেলাধুলার, এর বাইরে কোনো কিছু নেই। সারাদিন তারা বসে বসে আড্ডা দেয়, গল্প করে, এছাড়া আর কোনো কাজ নেই। অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে ওদের কাজ সেই চিন্তাগুলোকে বের করা, কেন জানি ওদের চিন্তা শক্তির মধ্যে ঘুম ধরে যাচ্ছে, ঘুমিয়ে ধুমায় ডাল খাওয়া আর ঘুমানো ছাড়া এদের আর বেসিক্যালি কাজ নেই। একটা ছেলেকে একটা কাজে আনতে গেলে, একটা পিকনিকে নিলেও সে কাজ করতে চায় না, এত মানে লেজি। তার মনে হচ্ছে যে 10 ফিট আসতে আসতে তার 5 মিনিট সময় লাগে। স্টুডেন্ট হবে আগুনের মতো, সে ফুলকির মতো, সে সে মানে স্পিডে উড়ে চলে যাবে, এরকম গতি তার মধ্যে থাকে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে 32,000, কেউ বলে 32, কেউ বলে 22, anyway, মোটামুটি 22,000 স্টুডেন্ট আছে। এই 22,000 এই এনার্জিকে একসাথে করলে সারা বাংলাদেশের একটা রেভলিউশন তৈরি করা যায়। উন্নয়নের রেভলিউশনের কথা বলছি আমি। এরা পৃথিবীর সব কিছু করতে পারে, কিন্তু আমরা তাদেরকে দিয়ে, আমি সোশ্যাল সায়েন্সের কথা বলছি, যে এত বেশি লেজিনেস তৈরি করে ফেলি যে এদের চাকরি ক্ষেত্রে গেলে প্রথম দিকে অফিসে নাকি শুধু ঘুমাইতে থাকে এরা। কারণ হচ্ছে যে হলে ঘুমায় 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 অভ্যস্ত হয়ে যায়, এদেরকে আসলেই কোনো কাজ করা লাগে না। এই একটা জিনিস, পড়া পরীক্ষার আগের রাত্রে ছাড়া বেসিক্যালি এরা পড়ে না, এখন বিসিএস এর জন্য কিছু কিছু পড়ে, এছাড়া তারা পড়ে না। তো আমাদের যদি ইকুয়ালিটি থাকে চিন্তার মধ্যে, আমাদের যদি ট্রাস্ট থাকে, আমাদের যদি ফেয়ারনেস থাকে, যদি ইনিশিয়েটিভটা পারফেক্টলি নেওয়া যায়, নোটটা, সোশ্যাল নেটওয়ার্কটা, পাবলিক প্রজেক্টটা, আমাদের যদি সোশ্যাল ট্রাস্ট, অনেস্টি থাকে, রিলায়েবল থাকে, আমার প্রতিটা কাজের মধ্যে অনেস্টির কথাটা আসছে এখন। অনেস্টলি এই কথাটা রবার্ট পাটনামি বলেছে, রবার্ট কোলম্যান বলেছে, যে অনেস্টি থাকতে হবে তোমার রিলেশনশিপের মধ্যে, না হলে সোশ্যাল ট্রাস্টটা ব্রেকডাউন হয়ে যাবে। তোমার বন্ধুর সাথে অনেস্টি আছে, তোমার বন্ধুর সাথে, তোমার একটা ছেলে একটা মেয়ে বন্ধুর সাথে হসপিটালে গেল, সে যদি অ্যাবিউজ হয়ে যায় যাওয়ার পথে, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা টিকবে না, অনেস্টি যদি না থাকে। আমার করাপশনটা ঘটছে কেন? কারণ অনেস্টি নাই। অ্যাবিউজ হচ্ছে কেন? আমার সোশ্যাল ট্রাস্ট নাই, মানে এখানে অনেস্টি নাই। সেজন্যই ঝামেলাগুলো হয়ে যাচ্ছে, আমরা কাউকে কাউকে বিশ্বাস করতে পারি না, কারণ ডিসঅনেস্টির কারণে। আর আমরা যত বেশি আমরা হিউম্যান ভ্যালুসকে বিশ্বাস করব, আমাদের স্ট্যান্ডার্ডটা তত বেশি হবে, যে উই হ্যাভ এ মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড, যে আমরা এই আমাদের বাউন্ডারিটা, এটা একটা স্টুডেন্ট একটা একটা যে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, কত সাংঘাতিক কাজ, কারণ তার কোনো মোরাল স্ট্যান্ডার্ড নাই। তার উচিত যে এটা একটা দেশের সম্পদ, এটাকে আমি যদি পুড়িয়ে দিই তাহলে এটা তো নষ্ট হয়ে যাবে। রাগের মাথায় তুমি একটা গ্লাস ছুঁড়ে ভেঙে ফেলতে পারো, ডাজ ম্যাটার, বাট তুমি একটা গাড়ি পুড়াই দিতে পারো, একটা ভালো গাড়ির দাম 4-5 কোটি টাকা, একটা প্রাইভেট কার 30-25-40 লক্ষ টাকা দাম, এটা আগুন ধরাই পুরাই দিলাম। হোয়াট ডাজ ইট মিন? হোয়াটস দ্য হেল ইট ইজ? এটা চরম নন ডেমোক্রেটিক কান্ট্রিতে এ ধরনের ঘটনা ঘটে, এবং সেখানে উস্কানি আছে নিশ্চয়। অর্থাৎ আমাদের যে নর্মস, ভ্যালুস, রিলেশনশিপের মধ্যে অনেস্টি নেই, ট্রাস্ট নাই, আমরা কেউ কাউকে ট্রাস্ট করি না। সো সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে এরকম একটা ব্যাপার, যে তোমাকে এই ধরনের ট্রাস্ট, আমি যেটা বলছি যে সবচেয়ে ইম্পর্টেন্টলি এখানে আসছে যে মোরাল স্ট্যান্ডার্ডটাকে ডেফিনেটলি আমাদের এক্সপান্ড করতে হবে থ্রু ভ্যালুস এন্ড নর্মস, এটা দিয়ে। তাহলে আমাদের এই
জায়গাটা অনেক সুন্দর হবে। একটা জায়গায় গেলে তুমি তার একটা স্ট্যান্ডার্ড দেখতে পাবে, তাই না? আর সেই জায়গার একটা স্ট্যান্ডার্ড আমরা অতটা মেনটেন করি না, একদম করি না, সারপ্রাইজিংলি করি না। এটা তো করা উচিত আমাদের। আমাদের একটা যখন তুমি থার্ড ইয়ারে যাবা, ফোর্থ ইয়ারে যাবা, তোমার স্ট্যান্ডার্ডটা ওই নর্মস, ভ্যালুজ, সোশ্যাল ট্রাস্ট, বন্ডিং গুলো ওই রকম যাওয়ার কথা, ওই রকম ম্যাচুরিটি তোমার মধ্যে আসার কথা, কিন্তু আমাদের মধ্যে এটা আসে না। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি, কালকে আবার করবো। ওদের মধ্যে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কিনা বলো? আমাদের তো কোনো প্রশ্ন থাকে না। আমরা এখন ইয়েটা দিয়ে দিই, আমাদের আমাদের attendance টা। এখানে তারিখটা নাই। আচ্ছা, তোমরা অনুপস্থিত কে কে আছো তাই বলো, বলা যাবে? বলতে পারবা অনুপস্থিত কে কে আছে? রোল নাম্বার 14, 14, রোল 14, Yes, sir. রোল 16, আর একটা ভুল হয়েছে, তুবা তোর রোল বলে নাই। হুম, আবু শর্মা, আবু শর্মা, Sorry, sir. আমি correct match করি। Sorry, আবু sir. শর্মা, আবু শর্মা অ্যাবসেন্ট। শরীফুল ইসলাম অ্যাবসেন্ট। ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত অ্যাবসেন্ট। এটা কি তোমাদের ক্লাসে না এরা? স্যার এটা প্রিভিয়াস ব্যাচ। স্যার তারা সবাই প্রেজেন্ট আসছে বাট মানে মাইক্রোফোন কাজ করছে না মেবি, বাট এখানে দেখাচ্ছে স্যার। না না না, এরকম থাকলে তো হবে না। মাইক্রোফোন হ্যালো বাজার করতেছে নাকি? তাই ওর কত রোল? হ্যালো 17 স্যার, ইয়াসিন আরাফাত। আচ্ছা 17। স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার, 14 স্যার, আবু শাহবাজ স্যার। হ্যালো, ঠিক আছে, সাব্বির আহমেদ। ইয়েস স্যার। তারপরে রোল নাম্বার 3 রেজওনা। তারপর রোল নাম্বার 4 আব্দুল্লাহ, আব্দুল্লাহ অ্যাবসেন্ট। তারপরে রোল নাম্বার 5 ইয়েস স্যার। 6 বলো, বলো তোর রোল কত? 4। আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 10, Yes, sir. রোল নাম্বার 13, ইয়েস স্যার। রোল নাম্বার 14, Yes, sir. 15, ইয়েস স্যার। রোল নাম্বার 16, ইয়েস স্যার। 17, ইয়েস স্যার। 18, রোল নাম্বার রোল নাম্বার 19, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 22, 24, 31, ইয়েস স্যার। 32, Yes, sir. 33, 33, শেহরিন সুলতানা। এইবার বলো রোল নাম্বার 35 সাবিক চৌধুরী। সাবিক চৌধুরী আসো। রোল নাম্বার 36, Yes, sir. 37,
Roll number 37, Present, sir. 38, Yes, sir. 39, 39, Present, sir. 41, Present, sir. 42, Present, sir. 44, 40 স্যার 44 ইলেকট্রিসিটি প্রবলেম তো নেট প্রবলেম যার কারণে জয়েন করতে পারি 46, Yes, sir. 47, Yes, sir. 48, Present, sir. 49, 49, 50, Yes, sir. 50, 51, 51, Naim Islam, Naim Islam, roll number 53, Present, sir. roll number 54, প্রেজেন্ট স্যার 55, roll number 55, roll number 56, Present, sir. 58, স্যার ওর স্যার ইলেকট্রিসিটি চলে গেছে স্যার আমাকে ফোন দিয়ে বলছো ডিসকানেক্ট হয়ে গেছে স্যার 60, 60, Yes, sir. 61, Yes, sir. 63, Yes, sir. 64, Present, sir. 65, Yes, sir. 66, 66, Tawfiqul Islam. नहीं. Roll number 66. 66. 66. তারপরে 70, Yes, sir. 71, Present, sir. ঠিক আছে. Okay, কালকে কথা হবে. হ্যাঁ, এখন স্যার হ্যাঁ বলো. প্রিভিয়াস 16 স্যার আমি নেটওয়ার্কের জন্য স্যার তো মাইক্রোফোনের কত কত রোল কত? প্রিভিয়াস 16 শুরুর দিকে 15, 16 স্যার 16 16, 18 16. ওকে ওকে ঠিক আছে ঠিক আছে.